এই ৫ বছরে আরও অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। ইয়াশ বড় হয়েছে। ইয়াশ তার দাদির সাথে মাকে দেখতে যায়। ফোনে কথা বলে, দূরত্ব থাকলেও তাদের মনের কোনো দূরত্ব তৈরি হয়নি। দিশার সাথে আয়েশার সম্পর্ক নতুন করে তৈরি হয়েছে যেন। আয়েশা শুধু অন্বেষার এই একা সংগ্রামী জীবন নিয়ে ভেবে কুল পায় না। অন্বেষা শাশুড়ির কথাগুলোরও জবাব দেয় না, শুধু বলে তার জন্য দোয়া করতে। ইয়াশের স্কুলের এসএসসির টেস্ট পরীক্ষার রেজাল্ট দিবে আগামীকাল। ক্লাস টিচার রেহানা মিস ইয়াশকে থার্ড পিরিয়ডে নিয়ে গেলেন প্রিন্সিপালের রুমে। প্রিন্সিপাল ইয়াশকে বললেন, একটা গুড নিউজ আছে বাবা তোমার জন্য, কিন্তু আগে প্রমিস করো শুধু তুমি আর তোমার ফ্যামিলি ছাড়া আর কেউ সেটা আগামীকালের আগে জানতে পারবে না, কেমন? ইয়াশ বলল, কি মিস? তুমি স্টুডেন্ট অব দ্য ইয়ার এবং এসএসসির টেস্ট পরীক্ষায় পুরো স্কুলের মধ্যে প্রথম হয়েছ। আগামীকাল আমাদের স্কুলের অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম এবং আমরা প্রতি বছর এমন প্রোগ্রামেই স্টুডেন্ট অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ড স্টুডেন্টের বাবা মায়ের হাতে তুলে দেই। তো আগামীকাল সেই স্টুডেন্ট অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ড আমরা তোমার বাবা মায়ের হাতে তুলে দিতে চাই। তুমি আমাদের স্কুলের একজন স্টার। আমরা সেই স্টারের বাবা মাকে সম্মান তুলে দিতে চাই সবার সামনে। ইয়াশ প্রিন্সিপালের কথার কোনো জবাব দিতে পারল না। যতটা না সে খুশি, তার চেয়ে যেন তার মুখে চিন্তার ছাপ দেখা দিল। ইয়াশকে প্রিন্সিপাল স্যার জিজ্ঞেস করলেন, তুমি কি হ্যাপি নও? ইয়েস স্যার, আই অ্যাম হ্যাপি। তাহলে আমরা তোমার প্যারেন্টসদের কাছে চিঠি পাঠিয়ে দিচ্ছি টিচারের মাধ্যমে। কাল তোমার স্কুলে ফুল ফ্যামিলি সহ তুমি উপস্থিত থাকবে। শুধু তোমার ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করবে না আগে। আমরা এটা প্রতি বছরই গোপন রাখি এবং এটাই একটা বিশেষ আকর্ষণ। তুমি কি জানো, আমাদের এই শতবর্ষে স্কুল থেকে এই অ্যাওয়ার্ড এর আগে পেয়ে গিয়েছেন দেশের নামি দামি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, এএসপি, বিসিএস ক্যাডারেরা। ইয়াশ বলল, ইয়েস স্যার, আই নো। তাহলে বুঝতে পারছো এই পুরস্কারের মাহাত্ম্য কত? জি স্যার। আচ্ছা তুমি ক্লাসে যাও, আমাদের টিচার তোমার বাসায় চলে যাবেন লেটার নিয়ে। ইয়াশ ক্লাসে চলে এলো। বলতে পারলো না যে তার মা বাবা একসাথে থাকেন না। বলতে পারলো না যে একই মঞ্চে পুরস্কার বাবা মা দুজনের সামনে তুলে দেওয়া পসিবলও না। ইয়াশের বুক ফেটে কান্না করতে ইচ্ছে হলো। চোখের কোণে জল নেমে এলো, তবুও সেই জল টপকে বের হতে পারল না যেন। সন্ধ্যার সময় ইয়াশ তার রুমে পড়াই ছিল। বাসার কলিং বেল বেজে উঠল। আমি দরজা খুললাম। দুজন মহিলা আমাকে সালাম দিয়ে ইয়াশের টিচারের পরিচয় দিলেন। আমি তাদের ভিতরে এনে বসালাম। ইয়াশ নিচে এসে টিচারদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়ে বলল, এ আমার দাদু। ইয়াশের টিচার আমাদেরকে হাসি মুখেই তাকালেন। আমাকে বললেন, আপনাকে অভিনন্দন, আপনার নাতি যে স্টুডেন্ট অব দ্য ইয়ার হতে যাচ্ছে। আমি এই খবরটা বিকেলেই জেনেছি। ইয়াশ বাসায় এসে আমাকে বলেছে, ইয়াশ যতটা না খুশি তার চেয়ে সে বেশি চাপা কষ্টে আছে। আমি বুঝতে পেরেছিলাম। আমিও মুখ ফুটে ইয়াশকে কিছুই বলতে পারিনি। টিচার আবারও বললেন, আমরা ইয়াশকে নিয়ে প্রাউড ফিল করি খুব। আমি তখন বললাম, আমার বাধ্যগত নাতি ইয়াশ, সবসময় সব কাজে সে এক্সপার্ট। টিচার আমার সাথে সুর মিলিয়েই বললেন, হ্যাঁ, সে কি সুন্দর গান করে, আঁকাও তার দারুণ, আবার পড়ায়ও জুড়ি মিরানোবার। আসলে সব দিক থেকে দেখেই আমাদের এই স্টুডেন্ট অব দ্য ইয়ার নির্বাচন করা আর কি। বাসার বেল আবারও বেজে উঠল। আমি ঘড়ির দিকে তাকালাম। সন্ধ্যা 7:30। এটা সাকিবের বাসায় আসার সময়। সারাদিন অফিস, গার্মেন্টস, রিয়েল এস্টেটের দেখা সব কিছু শেষে সে ঠিক 7:30টার দিকে বাসায় ফিরে আসে। অবশ্য নিচে দারোয়ানের গেট খোলার শব্দ শুনেই আমি বুঝে যাই যে এই সময় গাড়ি নিয়ে শুধু সাকিবই আসতে পারে। সাকিব বাসায় এসে ঢুকলো। ড্রয়িং রুমে ইয়াশের টিচার দেখে সে আমাকে জিজ্ঞেস করলো, কে ওনারা? আমি বললাম, ইয়াশের টিচার। সাকিব আর তার রুমে গেল না, সোজা সোফায় বসলো। টিচারদের সালাম দিল। কাজের মেয়েকে ডেকে বলল খাবার কিছু নিয়ে আসতে। আমি অবশ্য ভুলেই গিয়েছিলাম। সাকিব জিজ্ঞেস করলো, তা সব ঠিকঠাক তো? আসলে এত বিজি থাকি যে আমার ছেলেটার আর খোঁজই রাখা হয় না। না না, সব কিছুই ঠিকঠাক। আমাদের সাকিব তো আমাদের প্রাউড। আমরা তাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। ইভেন আপনারাও করেন অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য ঠিক। সব কিছু শেষে দেখছি আমার ছেলেটার একাডেমিক রেজাল্ট সবসময় ভালো দিকেই থাকে, যদিও তার পড়া থেকে খেলা, গান আর আঁকার ঝোঁক বেশি। আজকালকার দিনে এসব থাকা আসলে ভালোই। হ্যাঁ হ্যাঁ, তা আপনি কি গান করেন? সাকিবকে জিজ্ঞাসা করলো ইয়াশের টিচার। সাকিব তখন হেসেই বলল, না না, আমি কিন্তু এসবে নেই। আমার এসবে কোনো কালেই কোনো আগ্রহ ছিল না আসলে। হো, তাহলে নিশ্চয়ই ওর মা গান করেন? আমি ইয়াশের টিচারের এই কথা শুনে সাকিবের দিকে তাকালাম। আমি খেয়াল করলাম সাকিবের মুখে কেমন যেন রাগের ছাপ। সাকিব তবুও নিজেকে সামলে নিয়ে বলল, আপনারা বসুন, আমি ফ্রেশ হয়ে তারপর আসছি। ইয়াশের টিচার বললেন,
আসলে এসেছিলাম একটা গুড নিউজ দিতে। কি? আপনাকে একা বলবো? হ্যাঁ বলুন। এবার ইয়াসের টিচার ইয়াসের দিকে সেই বললেন, তোমার আম্মুকেও নিয়ে আসো, দুজনকে একসাথেই বলি। আমার ইয়াসের মুখ তখন ছোট হয়ে এলো। আমি পরিস্থিতি বুঝতে পেরে ইয়াসের সামনে গিয়ে টিচারদেরকে বললাম, ইয়াসের আম্মু আসলে এখন বাসায় নেই, একটু বাহিরে গিয়েছেন, আপনারা বলে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। ও আচ্ছা। এবার টিচার ইয়াসের বাবার দিকে তাকিয়ে বললেন, আমাদের ইয়াস স্টুডেন্ট অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে। আগামীকাল আপনারা ফুল ফ্যামিলি ইয়াসের আম্মু সহ স্কুলে উপস্থিত থাকবেন। আমরা ইয়াসের আব্বু আম্মুর হাতে স্টুডেন্ট অব দ্য ইয়ারের সম্মাননা তুলে দিতে চাই। এ বলেই একটা চিঠি ধরিয়ে দিল ইয়াসের টিচার সাকিবের হাতে। সাকিব চিঠি খুলে দেখল, সেখানে লেখা, মিস্টার অ্যান্ড মিসেস সাকিব, আপনাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন। শুরুতেই আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা দুই গর্বিত পিতামাতার সন্তান ইয়াস এবারের স্টুডেন্ট অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে। বিগত 40 বছর থেকে আমাদের স্কুলে এই স্টুডেন্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়ে আসছে। এবারে এই অ্যাওয়ার্ডের জন্য ইয়াসকে মনোনীত করা হয়েছে। আমরা আপনারা দুজন ইয়াসের বাবা এবং মায়ের হাতে এই সম্মাননা তুলে দিতে চাই। আমাদের নির্ধারিত দিনে আপনার পুরো পরিবার সহ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে থাকবেন, আমাদের আনন্দিত করবেন। দাওয়াতক্রমে আরিফ দেওয়ান, প্রিন্সিপাল, SKB'র উত্তম হাই স্কুল। টিচাররা নাস্তা খেয়েই চলে গেলেন। আমি খেয়াল করলাম সাকিব তড়িঘড়ি করেই তার রুমে চলে গেল। আমি ইয়াসকে জিজ্ঞেস করলাম, আগামীকালকে দুজনকেই কি যেতে হবে? ইয়াস টেবিল থেকে চিঠিটা নিয়ে আমার সামনে চিঠিটা আবারও পড়লো জোরে জোরে। চিঠিটা পড়ে ইয়াস উপরে চলে গেল। আমি আর নাতিটার চোখের দিকে তাকানোর মতো সাহস পেলাম না। আমি দেখলাম তার ভিতরের আকুতি, তার কষ্ট, তার যন্ত্রণা সব যেন বেরিয়ে আসতে চাইছে। সেও হয়েছে তার মায়ের মতোই, নিজের ভিতরে নিজের কষ্ট চাপা দিয়ে রাখে, নিজেকে মানিয়ে নেয় নিজের সাথে। চলার প্রত্যয়ে থাকে না কোনো ভরসা, আশা, নির্ভরতা। উপরের দিকে মুখ তুলে তাকালাম একবার। উপরে জারবাতি ছাড়া আর কিছুই দেখা যায় না। বিশালে জারবাতির ঝলমলে আলোর মতো যদি আমার সংসারটাও আজ আলোয় ঝলমল করত, যদি সব ভরে উঠত নতুন উদ্যমে, নতুন রূপে, যদি চারিপাশে ভরে উঠত হাসির পদ্মকোষ, যদি আবারও আমার সংসার আমার সাজানো মতে ভরে উঠে যেত। আজ শ্বশুর থাকলে আমাকে এই ক্লান্তিকাল একা পার হতো না নিশ্চয়ই। নিশ্চয় বাবা আমার মাথায় হাত রেখে বলতেন, আমি আছি না তোমার সাথে। নিশ্চয় বাবা আমাকে জড়িয়ে দিতেন তার ভালোবাসার ছায়ায়, হাত খুলে দোয়া করতেন আমার জন্য। আর আমিও স্বর্গসুখ লাভ করে আল্লাহর ইচ্ছার দিকে চেয়ে থাকতাম। এখনও সেই চেয়ে আছি কখন আমার সংসার আবারও ভরে উঠবে আলোয়, ভালোবাসায়, মায়ায়, মমতায়। এই সংসার আমি দেখতে চাইনি প্রভু। এই সংসার দেখিয়ে আমায় মৃত্যু দিও না, তুমি দিও না। আমার সংসার ভরে তুলে তবেই আমায় নিও মালিক, তবেই আমাকে নিও। শায়লা বেশ কিছুদিন ধরেই অসুস্থ, ডাক্তার দেখাচ্ছে প্রতিনিয়ত। প্রথমে গ্যাস্ট্রিক, লিভারের সমস্যা, কিডনিতে সমস্যা, এমন এমন চিন্তা করলো। সব টেস্ট করানোর পরও ডাক্তার তেমন কোনো মেজর প্রবলেম খুঁজে পেল না। ডিউটি থেকে এসে হৃদয় শায়লাকে বলল, চলো দেশে যাই, দেশে ডাক্তার দেখাই, এখানে তোমার সমস্যা তো কোনো সমাধান হচ্ছে না। ইয়ানা দিয়ানার যে তাদের ভ্যাকেশন নেক্সট উইকে, আমরা দেশে যাই। না করো না প্লিজ, কতদিন হলো মাকে দেখিনি। ও আচ্ছা, তাহলে তোমার সে মা না হয়েও মা হওয়া মহিলাকে দেখতে যাওয়ার শখ বুঝি এখন উঠেছে? না, আসলে তেমন কিছু না। আমি বলছিলাম কি, শুধু যে দেশে যাই আসো। না না, দেশে যাওয়া চলবে না। তোমার এই মতলব হলে তো কোনো বাপেই না, কখনোই না। শায়লা বোঝার চেষ্টা করো। তাছাড়া মা গত উইকে কল করে বলেছেন তোমাকে নিয়ে দেশে যেতে। কে? কোন মা? তোমার মা, ইয়ানা দিয়ানার নানি, আমার শাশুড়ি। কি বলছেন মা? বলছেন যে ছুটি পেলে যেন দেশে আসি তোমাকে নিয়ে। না না, এখন দেশে যাওয়া চলবে না। এখন আমার অনেক কাজ আছে। এই ভ্যাকেশনে দেখি কি করা যায়। দেশে যাওয়ার কোনো চিন্তাই তুমি মাথায় এনো না। হৃদয় আর কথা বাড়ালো না শায়লার সাথে। ইচ্ছে ছিল দেশে যাওয়ার, প্রায় 5 বছর হতে চললো সে দেশে আসেনি। একবার ইচ্ছে হলো নিজের গর্ভধারিণী মায়ের কবরটা দেখে আসতে, সেই মাটিতে হাত রেখে অনুভব করতে তার মা তার মাটিতে কেমন করে একা ছেলে রেখে চলে গেছেন। শায়লা সরাসরি জানিয়ে দিল যে সে দেশে যাবে না। এদিকে শায়লার আরও কিছু টেস্ট করাতে দিয়ে এসেছে হৃদয় গতকাল। ইউরিন, ব্লাড, আরও কী কী জানি ছিল, সব মিলিয়ে টেস্টের বিলই এসেছে $2000।
অবশ্যই সব মাসিক ইনকাম থেকে কেটে নিবি ধীরে ধীরে। হৃদয়ের এসবে কোনো চিন্তা নেই, শুধু চিন্তা এতটুকু, ডাক্তার বলেছে যে হয়তো খারাপ কিছু হতে চলছে। ডাক্তারের এই কথা শোনার পর থেকে হৃদয় ভিতরে ভিতরে চুপসে গেছে, কী করবে বুঝতে পারছে না। আসলে বলার মতো কেউ নেইও। টেস্টের রিপোর্ট এতদিন তো ভালোই আসতো, সবশেষে ডাক্তার একসাথে এত কিছু টেস্ট দিয়ে বলল যখন যে রিপোর্ট ভালো নাও আসতে পারে, তখনই খটকা লাগলো হৃদয়ের। পরদিন সকালে অফিসে যাওয়ার সময় হৃদয়ের মোবাইলে একটা মেসেজ এলো। মেসেজে লেখা, কন্ট্যাক্ট উইথ আস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ইউ অনলি মিস্টার হৃদয়, নোট ইউর ওয়াইফ। সকাল সকালে মেসেজ দেখে হৃদয়ের ভিতরটা কেঁপে উঠল। ডাক্তার শুধু তাকে একা দেখা করতে কেন বলল? আর রিপোর্ট আসার কথা আজ সন্ধ্যায়, তাহলে এখন কেন বলল? আর সাথে তো শায়লাকে নিয়ে যাওয়ার কথা, এখানে একা একা কেন যেতে বলল? অন্যদিকে সকাল 10টায় রেডি হয়ে আমার দাদুভাই ইয়াস ড্রয়িং রুমে এসে বসলো। দারোয়ান গাড়ি বের করছে। আমি উপর থেকে নিচে নেমে এলাম শাড়ি পরে। দাদুভাইকে বললাম কেমন লাগছে আমাকে। আজ আমার দাদুভাইয়ের স্টুডেন্ট অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড আনতে যাচ্ছি আমি। নাইস। দাদুভাই আমাকে আর কিছু বলল না। অন্যদিন হলে সে নিশ্চিত আমাকে বলতো যে সাদা রঙের শাড়ি কেন পরলাম, মিষ্টি কালারটা কেন পরলাম না, চুলে কেন কালো রং দিলাম না, ঠোঁটে কেন সুপারির লাল দাগ দেখা যাচ্ছে। কিন্তু আজ সে কিছুই বলল না। এমন সময় উপর থেকে নিচে নেমে এলো সাকিব। সাকিব বলল, চলো। আমি সাকিবকে দেখে আশ্চর্য হলাম। যে সাকিব এসবে উদাসীন ছিল, আজ সে নিজে থেকে এসে বলছে চলো। মুহূর্তে আমার ইয়াসের চোখ হাসিতে যেন ভরে উঠল। আমি দেখলাম তার ভিতরের খুশিটা। এই খুশিটা হয়তো দ্বিগুণ হতো যদি আজ এখানে অন্বেষাও থাকতো। ইয়াসের স্কুলে যেতে যেতে 11টা বেজে গেল। দেখলাম পুরো স্কুল সাজানো হয়েছে, সবার মধ্যেই একটা আমেজ, উৎসব ভাব। আজ টেস্ট পরীক্ষার রেজাল্টও দেওয়া হবে। আমি আর সাকিব অডিটোরিয়ামের সামনের দিকে সারির বাম পাশে গিয়ে বসলাম। ইয়াস তার ফ্রেন্ডদের সাথে চলে গেল। অনুষ্ঠান শুরু হতে হতে 11:30 বেজে গেল। প্রধান অতিথি হিসাবে শিক্ষামন্ত্রী এসেছেন, এটা জানা ছিল না আমাদের। হুট করেই নাকি এসেছেন তিনি। প্রিন্সিপাল স্যার দেখলাম উপস্থাপনার ভার নিয়ে নিয়েছেন আজ। অনুষ্ঠান চলছে, বক্তব্য দিচ্ছেন অনেকেই, স্টুডেন্টরাও বক্তব্য দিচ্ছে কেউ কেউ। তারপর ঘোষণার পালা এলো টেস্ট পরীক্ষার রেজাল্টের। আমাদের আগ থেকেই জানা, তারপরও উৎসুক অন্য গার্ডিয়ানদের চোখ কান খাড়া হয়ে আছে টিচারদের মাইকের দিকে। টিচার যখন ঘোষণা করলেন এবারের স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছে ইয়াস চৌধুরী, তখন খেয়াল করলাম আমার ছেলের চোখ দিয়ে অশ্রু নেমে আসছে। টিচার ইয়াসকে মঞ্চে ডাকলেন। সাথে সাথে টিচার এইটাও ঘোষণা করে বললেন, এবার মঞ্চে ডেকে নিচ্ছি ইয়াসের গর্বিত মা বাবা মিস্টার সাকিব ও মিসেস অন্বেষাকে। আমার বুক তখন কেঁপে উঠল। অন্বেষা তো আজ আসবার নয়, এত বড় সম্মান তার ছেলে পাচ্ছে, কিন্তু সে এখানে নেই। সাকিব আমার পাশ থেকে উঠে গেল। সাকিব মঞ্চে উঠল, পাশে ইয়াস দাঁড়ানো। মাইকে আবারও ঘোষণা করলো, আমরা এবার ডেকে নিচ্ছি ইয়াসের মা মিসেস অন্বেষা চৌধুরীকে। এক পাশ থেকে দৃঢ় পায়ে আকাশি রঙের শাড়ি, ফুল হাতা ব্লাউজ পরে অন্বেষা উঠে এলো মঞ্চে। আমার বুকটা কেঁপে উঠল। কোনো দক্ষ যজ্ঞ হয়ে যায় যদি। সাকিব অন্বেষার চোখাচোখি হয়ে গেল। আজ প্রায় 5 বছরের মধ্যে প্রথম তাদের দেখা। একই শহর, একই দেশ, একই আকাশের নিচে থেকেও কেউ কাউকে দেখেনি 5 বছরের মধ্যে। সাকিব খেয়াল করলো অন্বেষার কাঁচা পাকা চুল, মাথার উপরে বড় করে দেওয়া খোপা, সব যেন বদলে গেছে। তখন ভার্সিটি লাইফে যখন সাকিব প্রেমে পড়েছিল অন্বেষার, সে অন্বেষার সাথে আজকের অন্বেষার অনেক পার্থক্য। অন্বেষা কখনোই খোপা করতো না, ঈষৎকাল লম্বা চুল ছেড়ে হাঁটত সে। ভার্সিটির সবাই তাকে চোখে হারাতো। কালো চোখে কাজল দিয়ে যখন অন্বেষা এসে সাকিবের হাতে হাত রেখে সংসার গড়ার স্বপ্ন দেখত, সাকিব তখন সেই চোখে ডুবে দিন পার করে দিত। দুজনের কত প্রতিশ্রুতি, কত বাসনা, কত স্বাদ, সব যেন অপূর্ণ থেকে গেল। অন্বেষার চোখ বেশি উঠল সাকিবের পরিবর্তন। বয়স 40-এর ঘরে গেল, সাকিবের বয়স যেন 50 পার করে ফেলেছে। মুখের দাড়ির পাক আরও স্পষ্ট হয়েছে, খোসা দাড়িতে অবয়ব যেন ঢেকে গেছে। অন্বেষার চোখের কোণে জল চলে আসলো। অন্বেষার চোখ মুছল। টিচার মাইকে ঘোষণা দিলেন, এবার ইয়াসকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ইয়াস মাইক হাতে নিয়ে বলল, আসসালামু আলাইকুম। আমি খুবই আনন্দিত যে আমি স্টুডেন্ট অফ দ্য ইয়ার হতে পেরেছি। আমি তার চেয়ে বেশি আনন্দিত যে আজকে আমার মা বাবা দুজন একসাথেই আমার অ্যাওয়ার্ড নেওয়া দেখতে পারবেন বলে। আমি আসলে প্রাউড ফিল করছি এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়ে। আমার টিচাররা, আমার বাবা মায়েরা, আমার ফ্রেন্ডরা এবং আমার দাদুভাই আপন নিবাসের প্রধান মিসেস আয়েশা চৌধুরীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আমি আজ এখান পর্যন্ত আসতে পেরেছি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন দেশের জন্য কিছু করতে পারি। আমার এই অ্যাওয়ার্ড আমি আমার আব্বু এবং আম্মুকে ডেডিকেট করছি।
শিক্ষামন্ত্রী এই অ্যাওয়ার্ড একসাথে অন্বেষা এবং সাকিবের হাতে তুলে দিলেন। আমি দেখলাম তাদের দুজনের হাত একজন অন্যজনের উপর লেগে গেছে। আমি শিউরে উঠলাম। এমন অবাস্তব ঘটনা আমার পুরো শরীর মন জুড়ে ভয়ের অমানিসা জাগিয়ে দিল। সাকিব অ্যাওয়ার্ড হাতে নিল, ছেলের দিকে তাকিয়ে দেখল, তার চোখে এক অদ্ভুত আনন্দের অনুভূতি। ইয়াস তার বাবাকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ আব্বু, তুমি আমার দিনটা সুন্দর করেছো আম্মুকে এনে। অন্যদিকে ডাক্তার হৃদয়কে জানালো শাইলার ব্লাড ক্যান্সার হয়েছে, সেকেন্ড স্টেজে আছে এখন, যে কোনো কিছুই হয়ে যেতে পারে যে কোনো সময়। মিনিট পাঁচেক পরে অ্যাওয়ার্ড হাতে অন্বেষা আগে আর পিছনে পিছনে সাকিব নিচে নেমে এলো। ইয়াস তার বন্ধুদের কাছে চলে গেল। আমার পাশের সিটে এসে বসলো সাকিব। আমি খেয়াল করলাম অন্বেষা পিছনের সারির দিকে যাচ্ছে। আমি উঠে গেলাম অন্বেষার পিছু পিছু। অন্বেষার পাশে গিয়ে অন্বেষাকে হাতে ধরে বাহিরে বের করে আনলাম। অন্বেষাকে জিজ্ঞেস করার আগেই সে বলল, আমি কাল রাতে আননোন নাম্বার থেকে মেসেজ পেয়েছিলাম মা। মেসেজে লেখা ছিল যে আগামীকাল সকাল 7টায় যেন কফি এক্সপ্রেসে আমি থাকি। ইয়াসের আব্বুও সেখানে থাকবেন। তারপর তারপর আর কি, আমি ভেবেছিলাম সিরিয়াস কোনো ইস্যু হবে হয়তো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। একবার ভেবেছিলাম আপনাকে কল করে সব জিজ্ঞেস করে নিই, পরে রাত হয়ে যাওয়ায় আর কল দেইনি। সকালে কফি এক্সপ্রেসে গিয়ে দেখি সাকিব সেখানে বসা। তিনি আমাকে সব বললেন। ছেলের খুশির জন্য আর না করতে পারলাম না আমি। অন্বেষার কথা শুনে আমি খুশিতে আত্মহারা হয়ে উঠলাম। অন্বেষাকে তখন বললাম, সাকিব কি আর কিছু বলেছে? না মা, আর কিছু বলেনি। তারপর অন্বেষা আমার হাতে অ্যাওয়ার্ড দিয়েই বলল, আমি তাহলে যাই। আমি হ্যাঁ বা না কিছুই বললাম না তাকে। অন্বেষা গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল আমার সামনে থেকেই। আকাশের দিকে চেয়ে আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। খোদার কাছে বললাম মনে মনে, খোদা যেন আমার এই ছেলে মেয়ের জীবনটা আবার নতুন করে গুছিয়ে দেন। আমি পিছনে থাকাতেই দেখলাম সাকিব দাঁড়ানো। সাকিব জিজ্ঞেস করলো, এখানে কিসের জন্য? না এই, ও অ্যাওয়ার্ড দিয়ে চলে গেছে, তা যাবেই তো, এদের থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়। আমি সাকিবের সামনে গেলাম, চোখে চোখ রেখে তাকে জিজ্ঞেস করলাম, তাহলে এর চেয়ে বেশি কী আশা করেছিলে তুমি? সাকিব নিশ্চুপ হয়ে রইল, কোনো জবাব দিল না আমার কথায়। আমি আবারও বললাম, দায়িত্ব থেকে পিছনে সরে যাওয়ার নাম জীবন নয় বাবা। আজ বাবা হয়ে যে দায়িত্ব পালনে এখানে এসেছ, যে দায়িত্বের জন্যই আমার পুত্রবধূকে এখানে ডেকে এনেছ, সেই দায়িত্ব কি তুমি স্বামী হিসেবে পালন করেছ? নিজের কাছে একবার নিজে জিজ্ঞেস করে দেখো, নিজেই উত্তর পেয়ে যাবে। আমি তোর মা, আমার জন্য যে দায়িত্ব, সে দায়িত্ব তো ঠিকই পালন করছিস। আমার ডাক্তার, আমার চ্যারিটি, আমার সংসার সবই তো চালাচ্ছিস আমার জন্যই। নিজের বাচ্চার দায়িত্বও নিচ্ছিস। তাহলে কি এভাবে অন্যের দায়িত্ব যেখানে পূরণ হচ্ছে, সেখানে আমার অন্বেষার দায়িত্ব পূরণ করা থেকে কেন ছুটে পালাচ্ছিস? এটা কি জীবন থেকে পালিয়ে বেড়ানো নয়? সাকিব হন হন করে আমার সামনে গাড়ি দিয়ে চলে গেল। আমি ভিতরে ঢুকলাম, কোনো কিছুই আর বললাম না। দাদুভাই আবারও স্টেজে উঠেছে, স্পিচ দিবে সে। আমি তার স্পিচ শুনলাম। দুপুরে আমার পক্ষ থেকে দাদুভাইয়ের জন্য পিৎজা ট্রিট ছিল। সেই ট্রিট দিয়ে বাসায় আসতে আসতে বিকেল হয়ে গেল। বাসায় ঢুকতে দেখি গেটের সামনে লাইন দিয়ে ধরা গরিব মানুষেরা। আমি কি হচ্ছে বুঝতে পারছিলাম না। আমি ঢুকতে দেখলাম সাকিব সবাইকে এক এক করে শাড়ি আর 1000 টাকা 2টা করে নোট দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এসব কিসের জন্য? সাকিব আমার কথার কোনো জবাব দিল না। এই একই কাজ সে আজ 3 বছর ধরে করে আসছে, একইভাবে টাকা শাড়ি দেওয়া গরিবদের মাঝে। সাকিব টাকা শাড়ি বিলিয়ে দিয়ে আবারও চলে গেল গাড়ি দিয়ে। আমি বাসায় ঢুকেই রান্নাঘরে গেলাম। শাশুড়ির খিচুড়ি রান্না করা আছে, কিন্তু ওনাকে খাইয়ে দিতে হবে। ইয়াস দেখলাম ফ্রেশ হয়ে মোবাইল টিপছে ড্রয়িং রুমে বসে বসে। হঠাৎই খেয়াল করলাম ইয়াস কলে বলছে, হ্যাপি বার্থডে আম্মু, উইশ করতে ভুলে গিয়েছিলাম, সরি। আর আজকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস তোমাকে। আমি আগামীকাল আসবো তোমাকে দেখতে, কেমন? ওভার্স থেকে অন্বেষা কী বললো আমার জানা নেই। আমার হিসাব মিলাতে আর বাকি রইল না। সাকিব আজ নিশ্চয়ই অন্বেষার জন্মদিন উপলক্ষে শাড়ি আর টাকা বিলিয়ে দিচ্ছিল। এই একই কাজ সে করে আসছে আজ 3 বছর ধরে। তাহলে কি তার মনের মধ্যে এখনও জায়গা করে রয়ে গিয়েছে অন্বেষার জন্য? রাতে ঘুমানোর সময় সাকিবের দু চোখ আজ যেন এক হতে চাচ্ছে না। চোখের সামনে বেশি উঠছে আকাশি রঙা শাড়ি, চুলে গাজরা পড়া অন্বেষার মুখের ছবি। কি সুন্দর দেখাচ্ছিল আজ অন্বেষাকে, ঠিক তেমনি যেমন আজ থেকে 18 বছর আগে লাগতো। ভার্সিটি লাইফে যখন বসন্ত উৎসব কিংবা 21শে ফেব্রুয়ারি আসতো, তখন যেন নিজেকে আরও নতুন করে সামনে নিয়ে আসতো অন্বেষা। অন্বেষার মায়াভরা হাসি
গালের টোল সব যেন পাগল করে মোহিত করে রাখত সাকিবকে। দুজন দুজনের হাতে হাত রেখে এককালে প্রতিজ্ঞা করেছিল, জীবনে যত বড় ঝড় আসুক না কেন কেউ কাউকে কখনো ছেড়ে যাবে না একটা মুহূর্তের জন্য। এর মতো যেন আজ নতুন করে খুঁজে বেড়াচ্ছে সাকিব তার এককালের অন্বেষাকে। রাত গভীর হয়, চাঁদের পূর্ণ পূর্ণিমা আকাশকে আরও প্রজ্বলিত করে রেখেছে যেন, মোহিত করে দেখে গোটা পরিবেশ। বিছানার একপাশে কাত হয়ে বেড সুইচ দিয়ে লাইট নিভিয়ে পাশে থাকা স্ট্যান্ড ল্যাম্পের সুইচ অন করে দেয় সাকিব। শীত পড়তে শুরু করেছে। তারপরে একটু এসি অন করে দিল হাতের ইশারায় রিমোট দিয়ে। ঘুমিয়ে গেল সাকিব। অন্যদিকে হৃদয় বারবার বলতে গিয়েও শায়লাকে বলতে পারছে না যে তার ক্যান্সার ধরা পড়েছে। হৃদয় শায়লাকে দেশে যাওয়ার কথা বললে শায়লা এবারও তেলে বেগুনে চটে ওঠে। তার একই কথা, কে আছে তার দেশে, কার জন্য যাবে সে। হৃদয় তাকে বোঝানোর চেষ্টা করে, দুজনের ঝগড়া হয়। তারপর এক প্রকার জোর করে শায়লার অবাধ্য হয়ে অনলাইনে টিকিট বুক করে দেয় হৃদয়। শায়লা বলে ওঠে, সবই বুঝি, অথচ নিজের বলে তো কেউ নাই দেশে। সে পরকে দেখার জন্যই এখন দেশে যাওয়া লাগবে। আমি আমার বাচ্চাদের নিয়ে কোথাও যেতে দিব না। যেতে হলে একাই যেও, একাই দেশে বেরিয়ে এসো। শায়লার কথার কোনো জবাব দেয় না হৃদয়। সকালে উঠে কিছু না খেয়ে সাকিব অফিসে চলে যায়। আজ তার মিটিং আছে নাকি, আমি কয়েকবার বলার পরও সাকিব কিছু খায়নি। ছেলেটার মন ভারবার দেখাচ্ছে 2 দিন থেকে। আমি বুঝতে পারলাম কিছুটা, হয়তো মনের কোথাও এখনও নতুন করে আসার আলো দেখছে সে অন্বেষাকে নিয়ে। আমি উপরের দিকে তাকালাম, খোলা আকাশের দিকে ইশারা করে আল্লাহকে বললাম, যদি আমার ছেলে মেয়ে দুইটা এক করে দাও আল্লাহ, তাহলে তোমার নামে মানত করে 100 গরিব মেয়ের বিয়ের ব্যবস্থা করব। হুট করে জোরে বাতাস বইতে লাগলো। আমার মনে হলো আল্লাহ যেন আমার কথাটা কবুল করে নিচ্ছেন। আমার নতুন করে পুরনো সাজানো সংসার আবারও নতুন প্রাণ ফিরে পাবে। অদ্ভুত এক প্রশান্তি আমার শরীর মন জুড়ে আচ্ছাদন করে রাখলো। এদিকে অন্বেষা এনজিওতে যাওয়ার পর অন্বেষাদের বাসার মালিকের স্ত্রী রাহেলা খাতুন তাদের এলেন। রাহেলা খাতুনের সাথে দিশার ভালো যায়। দুজনে একসাথে বিকেলে হাঁটেন, গল্প করেন, সময় কেটে যায় এভাবেই। ঈশা রাহেলা খাতুনকে দেখে পেয়ে সালাম দিল। তারপর ঈশা বলল, মা আর আপনি বসে গল্প করেন আন্টি, আমি চা নিয়ে আসছি। রাহেলা খাতুন দিশার হাত ধরে ঈশার দিকে ইশারা করে উৎসুক চোখ নিয়ে বলল, না না, এবার চা না, এবার মিষ্টিমুখ করব শীঘ্রই খুব। ঈশা কিছু বুঝতে পারল না। দিশা ঈশাকে বলল, তুই রুমে যা, আমি কথা বলছি আপার সাথে। ঈশা তার রুমে চলে গেল। দিশা তখন রাহেলা খাতুনকে জিজ্ঞেস করলো, আপা রাজি তো সে? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে আমি রাজি করিয়েছি। এখন আপনার দিকটা আপনি একটু দেখুন। আমার আর কোনো শোনা চাই না। আমি একদম পাকা খবর আর নিশ্চয়তা চাই আপনার কাছ থেকে। আমি মা, মায়ের মন সব কিছু আগ থেকেই বলে দেয়। আমি স্পষ্ট বুঝতে পারলাম সাকিবের মনে অন্বেষার জন্য আগে সে জায়গা আবারও তৈরি হচ্ছে, কিন্তু সে বলতে পারছে না মুখ ফুটে। আজ থেকে 5 বছর আগে যখন অন্বেষা এই ঘর ছেড়ে চলে যায়, আমি তাকে তখনই বলেছিলাম, এক সন্তান যখন আসছে তখন সে তাদের আবারও এক হওয়ার কারণ হবে। সেদিন মেয়েটা নিশ্চুপে আমার কথাগুলো শুনছিল, কোনো উত্তর দেয়নি। শুরু জীবনে একাকী অসুস্থ স্বামীকে নিয়ে এক যুগ পার করে দেওয়া, তারপর আবার একাকী জীবন, স্বামী, ঘর, সন্তান ছাড়া কেমন করে টিকে আছে অন্যের স্বামী বুঝতে পারছি না ঠিক। আমার মাথা জিম ধরে বসে এসব নিয়ে চিন্তা করলে। জীবন সংগ্রামে শুধু নারীরা একাই যে এই বিশাল সংগ্রাম করে যায় সেটা কেউ দেখে না। কাজী নজরুল ইসলাম তার কবিতায় এই জন্য বলেছিলেন, কোনো কালে একা হয়নি কেউ জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী। কোনো রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে, কত নারী দিল শীতের সিঁদুর লেখা নাই তার পাশে। আসলেই তাই, এক জনমের সংসার, স্বপ্ন, ঘর সব কিছু তৈরি করে নিতে এক মহিলা, এক নারী যে জীবন লালন করে যাপিত জীবনে, সে জীবনের প্রতিচ্ছবি কেউ আসে না, কেউ আসতে চায়ও না। তার আসলে অগোচরে থেকে যায় সেই সংগ্রাম, সেই দুঃখে জয়ের গল্পগুলো। আমি ভাত রেডি করে টেবিলে ডেকে সে আসে না। আমি রুমে গেলাম, দরজায় টোকা দিয়ে ভিতরে ঢুকলাম। অন্য সময় হলে দরজা নক করতাম না, এমনি চলে যেতাম। কিন্তু আজ আর এমনি এমনি ঢুকলাম না, 2টা টোকা দিলাম। রুমের ভিতরে সাকিবকে মোবাইল হাতে নিয়ে বসে থাকতে দেখলাম। জুতা খুলেনি এখনও সে। শুরুর মৌসুমে এখনও অবস্থা আমাকে শঙ্কিত করে তুলল। আমি সাকিবের পাশে গিয়ে বসলাম, তার মাথায় হাত দিয়ে বললাম, জ্বর টর আসেনি তো? না মা, আমি ঠিক আছি। ঠিক তো? কোনো অসুবিধা? কেন? না, এমনি বলছিলাম আর কি। গুরু গম্ভীর হয়ে সাকিব জবাব দিল, না মা, কোনো অসুবিধা নাই। ভাত খাবি না? না, ইচ্ছে নেই। ও, বাহিরে খেয়ে এসেছিস বুঝি? বাহিরে খাবার তুই খাস নাকি?
না, না বলতে গিয়ে হ্যাঁ বলে ফেলেছি। আমি বুঝতে পারলাম তার অন্যমনস্ক মন আর আমাকে সায় দিচ্ছে না। কোথাও যেন তার মন আচ্ছাদন হয়ে পড়ে আছে। আমি সাকিবকে অনেকবার সরাসরি জিজ্ঞেস করতে গিয়েও পারিনি। মা হয়ে নিজেকে সামাল দিতেও পারিনি। শেষমেশ জিজ্ঞেস করেই বসলাম সাকিবকে। বললাম, বাবা দেখ, সব কি ঠিক করা যায় না? কি? আমার সংসার কি আগের মতো সাজিয়ে দেওয়া যেত না? সাকিব আবার নিস্তব্ধ হয়ে গেল। সাকিবের মাথাটা যেন গোটা বিশ্ব চিনতে এসে ঝড় তুলল। সাকিবের চোখ দুইটা লাল হয়ে উঠল। কিছুক্ষণ নীরবতা ভেঙে সাকিব কান্নায় ডুকরে উঠে আমাকে জড়িয়ে ধরল। বুঝ হওয়ার পরে প্রথম সাকিবকে আমি এমন করে কান্না করতে দেখলাম। একটা 40 ঊর্ধ্ব পুরুষ যখন এমন করে চোখে জল ফেলতে পারে, তখন তার সেই জলের মধ্যে লুকিয়ে থাকা যন্ত্রণা কতটুকু গভীর তার বুঝ আমার বাকি রইল না। সাকিব আমাকে জড়িয়ে ধরেই বলল, মা, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমি নিজেকে আর মানিয়ে নিতে পারছি না নিজের সাথে। আমি কি করলাম এত বছর? যে মানুষ আমার জন্য জীবন বাজি রেখে একা একাই কাটিয়ে দিল নিজের সব, আমি তাকে ভুল বুঝলাম। আমি এই অবিচার কেন করলাম মা? কেন? আমি বললাম, বাবারে, এটাই তো জীবন। না মা, এটা জীবন না। এই জীবন আমি মেনে নিতে পারবো না। কিছুই করার নেই বাবা। এখনও সব কিছু ঠিক আছে। তুই আবার আমার ঘরটা পূর্ণ করার ক্ষমতা রাখিস। অন্বেষা কি আবারও আসবে ফিরে? কেন আসবে না? আমি আজই কথা বলছি আমার মেয়ের সাথে। জানিস বাবা, অন্বেষা আমার পুত্রবধূ না, সে আমার মেয়ে। আমার মেয়ের মতো করেই আমি তাকে গড়ে তুলেছি। এদিকে দাদি আর বাবার সব কথা দরজার পাশ থেকে শুনেই আস। তারপরে ইয়াস তড়িঘড়ি করে নিজের রুমে যায়। অন্বেষার নাম্বারে কল করে। অন্বেষা রিসিভ করে জিজ্ঞেস করলো ইয়াসকে, এত রাতে কল কেন বাবা? কিছু হয়েছে? হ্যাঁ মা। কি হয়েছে? তারপর ইয়াস সব খুলে বলল তার মাকে। অন্বেষা ইয়াসের কথার কোনো উত্তর দিতে পারল না, শুধু শুনেই গেল। মা হয়ে ছেলেকে বলার কিছুই নেই। অথচ এদিকে অন্বেষার মতো না নিয়ে অন্বেষার সাথে বাড়িওয়ালা রাহেলা খাতুনের ব্যাংকার ছেলের সাথে তার মা দিশা তার বিয়ে ঠিক করার বন্দোবস্ত করেছে। অন্বেষার অসাড় দেহ যেন বিদ্যুৎ খেয়ে গেল। চমকে উঠল আকাশ, একই সাথে দেহ মনেও। আগামীকালকের ফ্লাইটে দেশে আসছে হৃদয় শায়লাকে নিয়ে। শায়লার এখনও মত নেই। হৃদয় বলছে যে শায়লা তার মা তানিশা অসুস্থ। এটা শোনার পর থেকে কিছুটা মনোসম্পত্তিতে চুপ আছে। হৃদয় ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে তার দুই মেয়েকে দেখে। অন্যদিকে শায়লার ক্যান্সার সেকেন্ড স্টেজে, এটা শোনার পর থেকে শায়লার মা তানিশা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। তাকে স্যালাইন পুশ করা হচ্ছে গতকাল সন্ধ্যা থেকে। মনের মধ্যে এক আতঙ্ক নিয়ে দিনাপিত করছে। অজানা কেউ ঢেউ খেলে যাচ্ছে, কেউ দেখছে না। অথচ কি অদ্ভুত অবলীলায় মানুষ জীবনযাপন করে বেড়াচ্ছে। মানুষের মন কুটোরে বন্দি হয়ে আছে মানুষের জনজীবন। এই পৃথিবীর নিয়ম। দুপুর 1টা বাজে। সকাল থেকে আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছিল। জানি না কোনো কারণে কয়েকদিন থেকে আমার শরীর ভালো যাচ্ছে না। আমার অবশ্য জ্বর সর্দি 12 মাসই লেগে থাকে। বয়স তো আর কম হলো না। চুলে কালো রং দিয়ে কি আর বয়স কমানো যায়? দেখানো যায় কম, তবে মনের আর শরীর দুই বয়সই বাড়ন্ত। শাশুড়ি তো মাঝে মধ্যে ব্যঙ্গ করে বলেই দেন আমি নাকি বয়সের আগেই বুড়ো হয়ে গেছি। তিনি নাতির ঘরে ছেলে দেখে ফেলেছেন, তবুও সুস্থ আছেন। ওনার বয়সে আমি কেমন থাকবো সেই নিয়ে ওনার যা জল্পনা কল্পনা। হুট করে আমি উপর থেকে নিচের গেট খোলার শব্দ পেলাম। এমন সময়তে সচরাচর গেটে গাড়ি নিয়ে ঢোকার মতো কেউ আসে না। আমি বারান্দা দিয়ে নিচে তাকালাম। একটা সিলভার রঙের টয়োটা প্রবক্স এসে ঢুকেছে বাসার গেটে। দারোয়ান দেখলাম সালাম দিচ্ছে। এই গাড়ি তুই আসেন না, সাকিবেরও না। আমি নিচে নেমে এলাম। দরজা খোলার সাথে সাথে দেখলাম হৃদয় দাঁড়ানো। দারোয়ান ফিসে ফিসে কয়েকটা লাগেজ নিয়ে আসছে। তার পিছনে সাইলো আমার দুই নাতনি ইয়ানা দিয়ানা। আমাকে পায়ে ধরে সালাম করলো হৃদয়। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আমি বললাম, বাবা, তুই আমাকে জানিয়ে? শায়লা আগে বেড়ে জবাব দিল, না জানিয়েই আসবেন উনি, তাই এসেছেন। আমি শায়লার গালে হাত রেখে বললাম, কেমন আছিস রে মা? ভালো আছি। আসতে চাইছিলাম না দেশে, মা অসুস্থ, ভাবলাম চলে আসি। কি হয়েছে তানিশার? তানিশা অসুস্থ? হৃদয় বলল, হ্যাঁ মা, শায়লার মা অসুস্থ। তুমি চিন্তা করো না, আজকে সন্ধ্যায় আমরা দেখতে যাব ওনাকে। হৃদয় শায়লা ভিতরে এসে ঢুকলো। কিছুটা শীত পড়েছে যদিও, তারপরও আমি এসি অন করে দিলাম। শায়লা বসে রইল ড্রয়িং রুমে। আমি রুমে গিয়ে মাকে বলে আসলাম যে হৃদয় আর শায়লা দেশে এসেছে। মা বিছানায় শুয়ে তসবিহ জপছিলেন। আমাকে বললেন তাকে ধরে নিচে নিয়ে যেতে। আমি শাশুড়ি মাকে নিচে নিয়ে এলাম। আমাকে ইশারায় ভিতরে ডাকলো হৃদয়। আমি রান্নাঘরের দিকে গেলাম। আমি বুঝতে পারলাম কোনো সমস্যা আছে নিশ্চয়ই। হৃদয় আমাকে নিয়ে গিয়ে যা বলল তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। হৃদয় জানালো শায়লার সেকেন্ড স্টেজে ব্লাড ক্যান্সার আছে এখন। আর এটা শুনে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি শায়লার মা। আমি নিজেকে সামাল দিলাম। হৃদয়ের হাত ধরে বললাম, কিছু হবে না বাবা, মা আছি না, কিছু হবে না, আল্লাহ সব ঠিক করে দিবেন দেখিস।
হৃদয় আমার হাত ছাড়িয়ে নিল, অপর পাশে ফিরে বলল, আর কিচ্ছু ঠিক হওয়ার নয় মা। হঠাৎ শায়লা পিছন থেকে বলল, কি ঠিক হবে না? আমি স্তম্ভিত, জ্ঞান ফিরে এলো। আমি ভাবনায় পড়ে গেলাম, শায়লা শুনতে পাইনি তো। শায়লা আবারও জিজ্ঞেস করলো হৃদয়কে, কি ঠিক হওয়ার নয়? হৃদয় পিছন ফিরে বলল, নাথিং। তুমি এখানে কেন? ওয়েদার ঠিক না, গরম ঠান্ডা মিলিয়ে অসুস্থ হয়ে যাবে তো। হে মিস্টার, তুমি রান্না করে কি করছো? কিছু না, চলো। হৃদয় শায়লাকে নিয়ে চলে গেল। আমি চোখের সামনে শুধু ধুধু মোড়ো দেখতে পেলাম। এ কি হচ্ছে আমার সংসারে? দুপুরে খাবার টেবিলে বসে শায়লা সরাসরি আমাকে জিজ্ঞেস করেই ফেলল যে এসবে কত টাকা খরচ হচ্ছে। আমি আমার প্রশ্নে অবাক হলাম। বললাম, কিসের টাকা মা? শায়লা অবজ্ঞা সুরে আমাকে বলল, না না, এই যে আমাদের খাওয়াচ্ছেন, খাতির যত্ন করছেন, এর একটা খরচ আছে না? না সরি, মাইন্ড না করলে আমি জানি যে আপনাদের আলিশানের অবস্থা। আমাদের এই যত্ন করতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না। ইনফ্যাক্ট আপনি আপনার আদর থেকেই এগুলো করছেন। বাট মা, ওয়ান থিং কি জানেন? আমি তো সব বাগবাটোরা করে 5 বছর আগে সম্পর্কের পাট চুকিয়ে নিয়েছিলাম। তাই এখন আর নতুন করে আবার ভার দিতে চাচ্ছি না আপনাকে। সো এই জন্যই বলছিলাম আর কি। আমি দেখলাম হৃদয়ের চোখ লাল লাল হয়ে আসছে। সে উঠে গেল চেয়ার থেকে। কিছুটা শক্ত গলায় বলল, এসব কি হচ্ছে শায়লা? আমি হৃদয়ের হাত চেপে ধরলাম, কিছু বলতে দিলাম না আর। শায়লা বলল, হাউ রং উইথ ইউ হৃদয়? আমি কি ভুল কিছু বললাম? আমার হাত ধরায় হৃদয় চুপ হয়ে গেল। একটা মেয়ের চোখের সামনে অসুস্থতা নিয়ে বেঁচে আছে, যুদ্ধ করছে অজান্তেই নিজের সাথে। তার সাথে আর কথা বলে কী লাভ? আমার ভিতরাত্মা কেঁপে উঠল। আমি বারবার শিউরে উঠতে লাগলাম। অন্যদিকে ভিতরে ভিতরে হৃদয় ফুঁসতে লাগলো। তার ইদানিং কেন জানি না সহ্যই হচ্ছে না শায়লাকে। জীবনে এমন কম্প্রোমাইজ করে চলা যায় না। জীবন অনেক সহজ, না হলে অনেক কঠিন। আর এই কঠিন থেকে বাঁচার জন্য জীবনে এক্সপেরিমেন্ট প্রয়োজন। হৃদয় আজ কয়েক বছর ধরে শারীরিক মানসিক সব দিক দিয়ে অসুখী হয়ে আছে শায়লা থেকে। জীবন যেন তার থমকে গেছে কোথাও। হৃদয় আর শায়লার কথা বসে বসে ভাবছিলাম আমি। দুটো জীবন কি সুন্দর হেসে খেলে নিজেদের মতো কাটিয়ে দিচ্ছিল। এই তো শান্তি। আমার তো কোনো চাওয়া পাওয়া নেই, ছিলও না। তারা তাদের মতো নিজেদের আঙিনা গড়ে নিক, এটাই তো আজীবনের চাওয়া ছিল। প্রভুর ইচ্ছে তিনি কি থেকে কি করে ফেলেন মুহূর্তেই। আহ জীবন, আহ সংসার। বিকেলে দিশা কল দিল আমাকে। দিশাকে আমিই কল দিব ভাবছিলাম। সাকিব আর অন্বেষার ব্যাপারে কথা বলবো বলে। দিশা কল করে বলল, আপা একটা কথা আছে অন্বেষার ব্যাপারে। কি কথা? তুমি আসতে পারবা? দুপুরে হৃদয় আর শায়লা আমেরিকা থেকে এসেছে না জানিয়ে। আমি আজ আসতে পারবো না বোন। কি, না জানিয়ে? হ্যাঁ। আচ্ছা, আমি যা বলছিলাম, আমি অন্বেষার বিয়ে ঠিক করেছি আমাদের বাসার মালিকের ছেলের সাথে। ছেলেটা ভালোই, ব্যাংকে চাকরি করে। স্ত্রী 7 বছর আগে মারা গেছে। ছেলেটা বিয়ে করেনি এখন অবধি। তাই আমি চাচ্ছিলাম ছেলেটার সাথে যদি অন্বেষার। আমার আর দিশার পুরো কথা শোনার ইচ্ছে রইল না। আমি দিশাকে জিজ্ঞেস করলাম, এই বিয়েতে কি অন্বেষার মত আছে? এদিকে মায়ের এই কথাটা মায়ের রুমের দরজায় দাঁড়িয়ে শুনতে পায় সাকিব। সাকিবের কানে বারবার ধ্বনিত হতে লাগলো মায়ের এই কথাটা। এই বিয়েতে কি অন্বেষার মত আছে? তার মানে কি সাকিবের এতদিনের চিন্তা সবই মিথ্যে? অন্বেষা সাকিবকে এতদিন ডিভোর্স দেয়নি তার ঠিক, কিন্তু এখন সে নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। রাতে ঘুমাবার সময় শায়লা খেয়াল করলো হৃদয় বারান্দায় গিয়ে কার সাথে যেন কথা বলছে। চুপি চুপি গয়ে শুনতে পেল হৃদয় কাকে বলছে টেক কেয়ার, গুড নাইট। পিছন ফিরে হৃদয় শায়লাকে দেখে ভড়কে ওঠে। শায়লা জিজ্ঞেস করলো, কে ছিল কলে? কে আবার হবে? তুমি এখানে কি করছো এখন? হৃদয়ের বয়ার্ত গলায় শায়লা অবাক হলো। সে পাল্টা জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? এমন গলা শোনা যাচ্ছে কেন? এনিথিং রং? না না, আসো আসো, ভিতরে আসো, মশা ঢুকবে তো। শায়লা আর কথা বাড়ালো না। হৃদয় মনে মনে বলল, যাক বাঁচা গেছে। শায়লা তাহলে বুঝেনি কয়েক সেকেন্ড আগে আসলে আজ এক বিরাট অঘটন ঘটে যেত। সন্ধ্যার পর গাড়িতে করে আমি, শায়লা ও হৃদয় তানিশাকে দেখতে গেলাম হসপিটালে। তানিশা বেডে বসে আছে ভিতরে। শায়লার বাবা বাহিরে গাড়ির সামনে আসলেন। শায়লাকে হাতে ধরে নামালেন নিচে। শায়লা জড়িয়ে ধরল তার বাবাকে। জড়িয়ে ধরে বলল, মা কেমন আছে বাবা? মা অসুস্থ নাকি বেশি? আমি খেয়াল করলাম শায়লার বাবার চোখ ভিজে আসছে। শায়লার বাবা শায়লাকে ধরে ভিতরে নিয়ে গেলেন। তানিশা শায়লাকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। পুরো হসপিটালে যেন এক নীরবতা গ্রাস করে বসলো। আমি পাশে গিয়ে বসলাম তানিশার। অন্য পাশে শায়লার গা ঘেঁষে বসে আছে হৃদয়। শায়লা তার মায়ের মুখ ধরে বলল, কি হয়েছে মা? কান্না করছো কেন তুমি? আর তুমি তো সুস্থই আছো। শায়লা আবার তার বাবার দিকে তাকালো। শায়লার বাবাও শায়লার দিকে তাকিয়ে কান্না করছে। শায়লা বলে উঠল, হাউ রং উইথ ইউ? সবাই আমাকে দেখে কান্না কেন করছো? পাশের বেড থেকে এক বয়স্ক মহিলা বলে উঠল। তানিশার সামনে এসে শায়লার দিকে ইশারা করেই বলল, এই কি তোমার মেয়ে? আমেরিকা থেকে এসেছে? আহারে,
এ বয়সে ক্যান্সার হয়ে গেল মেয়েটার। আমরা কেউই এই কথাটার জন্য প্রস্তুত ছিলাম না। শায়লা এই প্রথম তার রোগ সম্পর্কে জানতে পারল। এক পিনপতন নীরবতা ঝেঁকে বসলো আমাদের সবার মাঝে। খেয়াল করলাম শায়লার চোখ ভিজে আসছে। শায়লা উঠে দাঁড়ালো, তারপর আবার তার মাকে ধরে বলল, ও, বুঝতে পেরেছি মা। মা, এই দেখো তোমার শায়লা তোমার সামনে আছে। এই দেখো মা, এই দেখো আমার কিচ্ছু হয়নি। তুমি কান্না করছো কেন? আমাদের সামনে হৃদয় ডুকরে কেঁদে উঠল। শায়লা হৃদয়ের ঘাড়ে হাত রেখে বলল, আমার এখন তোমার কাঁধে বর দিয়ে চলার সময় হৃদয়। বি স্ট্রং, আমার কিচ্ছু হয়নি। এক অদ্ভুত মনের শক্তিতে বলিয়ান হয়ে উঠল শায়লা। বাসায় এসে রাতে সাকিবকে জানালাম শায়লার অসুস্থতার কথা। সাকিব কিছুক্ষণ মৌনভাবে আমার কথা শুনে হৃদয়কে কল দিল। সাকিব কল দিয়ে জানালো যে তার এক বন্ধু ক্যান্সার স্পেশালিস্ট আছে, তার সাথে দেখা করতে। হৃদয় বলল তার অন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, ডক্টর চেঞ্জ করা লাগবে না। সাকিব কল রেখে আমাকে বলল হৃদয় চাইলে ডক্টর শিফট করেই নিতে পারতো। তার ফ্রেন্ড বাহির থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছে, তার কাছে একবার দেখিয়ে নিলেও পারতো। আমি আর কোনো কথা বললাম না সাকিবের কথা শুনে। এক ঘোর নিশুতি রাত আমার পার হলো। পুরো রাতের অন্ধকার আর গভীর আমাবস্যা আমার শরীরে কাটার মতো বিচ্ছিল। এমন অন্ধকার আলোয় আমার সংসার যেন আর নিমজ্জিত না হয় প্রভু। পরদিন সকালে উঠেই আমি দিশার বাসায় গেলাম। দিশাকে সব জানালাম। অন্বেষা দুপুর নাগাদই বাসায় আসলো। আমি অন্বেষাকেও সব বললাম। অন্বেষা আমার কথার কোনো জবাব দিল না। আমি অন্বেষাকে বললাম, মারে, আবার জীবন শুরু করা যায় না নতুন করে? আবার এক হওয়া যায় না? অন্বেষা নীরবে আমার কথা শুনলো শুধু। আমি দিশাকে বুঝালাম এই সময় অন্বেষার বিয়ে কোথাও দেওয়ার সময় না। এ বিয়েতে অন্বেষার মত নেই। দিশা আমার সামনে অন্বেষাকে ডেকে এনে জিজ্ঞেস করলো যে বিয়েতে তার মত আছে কিনা। অন্বেষা সাফ বলে দিল সে আর এই জীবনে কাউকে জড়াতে পারবে না। তার একা জীবন যেভাবে কাটছে এভাবেই কেটে যাবে। পার হয়ে যাবে এক জন্মের সব আশা, ভরসা, চাওয়া পাওয়া সব। আমি জিজ্ঞেস করলাম যদি সাকিবকে ফিরে পাও তাহলে? অন্বেষা বলল, এই পাওয়াও আমি আর গ্রহণ করব না। আমার একাকী জীবন আমি একাই কাটাবো। আমি এই দুনিয়ার মোহ মায়ায় আর জড়াতে চাই না। হৃদয় এমন সময় কল দিয়ে জানালো শায়লার শরীর খারাপ করছে। আমি শায়লার খবর দিশা আর অন্বেষাকে জানিয়ে বাসায় চলে আসলাম। শায়লার অবস্থা যেন নতুন করে বেগতিক হচ্ছে, রক্ত বমি হচ্ছে। শায়লাকে নিয়ে হৃদয় ডাক্তারের চেম্বারে গেল। আমি বাসায় ইয়ানা দিয়ানাকে নিয়ে বসে রইলাম। এদিকে সন্ধ্যার পরে অন্বেষা বাহিরে গিয়ে দেখা করলো রাহেলা খাতুনের ছেলে ইমতিয়াজের সাথে। ইমতিয়াজের সাথেই অন্বেষার বিয়ে ঠিক করেছে দিশা। অন্বেষা ইমতিয়াজকে তার জীবন কাহিনী সব খুলে বলল। ইমতিয়াজ শুধু শুনেই গেল। তারপর ইমতিয়াজ শুধু জিজ্ঞেস করলো যে, তুমি এই বিয়েতে কি রাজি নও? আমি আমার জীবন কারো সাথে আর জড়াতে পারবো না। আমি আশা করি তোমায় সব বোঝাতে পেরেছি। ইমতিয়াজ আবার মৃদু সুরে বলল, আজ থেকে 7 বছর আগে যখন স্পর্শা মারা যায়, তারপর থেকে আমি একদিনের জন্য স্পর্শাকে ভুলতে পারিনি। আমার একমাত্র মেয়ে যখন বুকে দুধ আর মায়ের অভাবে মা মা করে কান্না করত, আমার তখন বুক ছিঁড়ে বর্ষণ হতো বৃষ্টি। তবু আমি নিজেকে সাফা দিয়ে রাখতাম, কারণ আমি স্পর্শাকে কথা দিয়েছি এই জীবনে আমি তাকে ছাড়া আর কাউকেই দিতে পারবো না। আমি আর কারো হতে পারবো না। এতটুকু বলে ইমতিয়াজ থেমে গেল। অন্বেষা এক গ্লাস পানি এগিয়ে দিল ইমতিয়াজকে। তারপর ইমতিয়াজ আবারও বলা শুরু করলো, আমি কখনো বিয়েতে রাজি ছিলাম না, এ বিয়েতেও না। আমি তোমাকে দেখা করে বিয়ের অসম্মতি জানাতাম, কিন্তু ভাগ্য ভালো যে তুমিই না করে দিলে। এখন আমার আর কোনো টেনশন রইল না। অন্বেষা মুখে হাসি এনে বলল, মানুষ তার জীবন এভাবেই ভালোবাসায় কাটিয়ে দিতে পারে, তাই না? হ্যাঁ, ভালোবাসায় মানুষ বাঁচে, ভালোবাসায় মানুষ প্রাণ পায়। আর এই ভালোবাসা ছাড়া মানুষের জীবন কেমন জানি গোমট স্থবির হয়ে ওঠে। ঠিক তেমনি স্থবির জলরাশি, যার মধ্যে কোনো প্রাণ নেই। অন্বেষা বলল, এটাই তো ভালোবাসা। একই রেস্টুরেন্টে ক্লায়েন্টদের সাথে কন্ট্রাক্ট সাইন করতে এসেছিল সাকিব। উপাসপিরার কোনার দিকের ঠিক সাইডের টেবিলে এসে বসা ছিল ক্লায়েন্টদের অপেক্ষায়। মাত্রই এসেছে সে। এসে স্পষ্ট শুনতে পেল অন্বেষা ও সেই ছেলেটার ভালোবাসা নিয়ে হওয়া আলাপ। এরই মাঝে ইমতিয়াজ আর অন্বেষা রেস্টুরেন্ট থেকে উঠে যায়। ইমতিয়াজ যাওয়ার সময় অন্বেষাকে বলল, কিছু মনে না করলে আমি আপনাকে ড্রপ করে দেই? অন্বেষা কিছুক্ষণ কী জানি ভেবে বলল, আচ্ছা ঠিক আছে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে কারে ওঠার পর লুকিং গ্লাসে অন্বেষা দেখল রেস্টুরেন্টের ভিতরের এক কোণে বসে আছে সাকিব। অন্বেষা বিব্রত বোধ করলো কিছুটা। সাকিব কি তাদের কথা শুনেছে? এক মুহূর্তের জন্য চিন্তা করে আবারও অন্বেষা সেদিক থেকে মন উঠিয়ে নিল। সাকিব বাসায় যেতে যেতে বিকেল হয়ে যায়। এদিকে শায়লা হসপিটালে ভর্তি। সাকিব বাসায় আসতে আমি সাকিবকে বললাম শায়লার অবস্থা আরও খারাপ হতে চলছে। সাকিব আমাকে বলল, মা, ওর কি আর উন্নত ট্রিটমেন্ট? হ্যাঁ বাবা, সবই হচ্ছে এখানে। আসলে বোঝা যাচ্ছে না এখন কি হবে মেয়েটার।
সাকিব আবার বলল, আজ তোমার গুণধর পুত্রবধূকে দেখেছি রেস্টুরেন্টে বসে আরেক ছেলের সাথে প্রেম আলাপ করতে। আমি সাকিবের মুখে এই কথা শুনে এমন বাসার ব্যবহার দেখে মর্মাহত হলাম খুব। তারপরও মাথা ঠান্ডা রেখে সাকিবকে বললাম, কি হয়েছে বাবা, এভাবে বলছিস কেন? না, তোমার পুত্রবধূ তো নতুন বিয়ে ঠিক করা হয়েছে তাই না? এখন সে বিয়ের আগে সে পাত্র দেখছে আর কি। দেখলাম ওর কারে করেই সে যাচ্ছে, ড্রপ করে দিবে হয়তো। আমার ইচ্ছে হচ্ছিল সাকিবের গালে ঠাস করে একটা সর বসিয়ে দেই। নিজের ছেলে বলে না, বরং একজন নারী বলেই এমনটা করতে ইচ্ছে হলো। আমি সাকিবকে বললাম, যা দেখা যায় তা আসলে না, আর যা আসলেই দেখা যায় না তাই হয়। আসলে কি বলতে চাইছো মা তুমি? আমি যা দেখে এসেছি তা কি মিথ্যে? মিথ্যে নাকি সত্য এটা আমি বলবো কেন? বিয়ে আমি করে এনেছি নাকি তুমি করে এনেছিলে ওকে? প্রেম কে করেছিল? আমার আগে কে জেনেছিল অন্বেষাকে? আমি না নিশ্চয়ই। তাহলে সে জানাই তো কোনো ভুল ছিল না 20 বছর আগে। এখন কেন ভুল? নাকি আগেও যেমন ভুল না হয়েও ভুলের দায় নেওয়া হয়েছিল, মেয়েটাকে এখনও তেমনি দায় দেওয়া হচ্ছে? সাকিবের মোবাইলের রিংটোন বেজে উঠল এমন সময়। সাকিব আমার দিকে তাকিয়ে বলল, হৃদয়ের কল। সাকিব কল ধরল। হৃদয় সেকেন্ড দুয়েকের মাথায় কল কেটে দিল হৃদয়। সাকিব বলল, শায়লা আর নেই। আমার মাথার উপর যেন বাজ পড়ে গেল। মুহূর্তে সব কেমন জানি চুপসে গেল। ঠিক তেমনিভাবে চুপসে গেল যেমনভাবে আজ থেকে অনেক অনেক আগে আমার সংগ্রামের পথে একা রেখে চলে গিয়েছিল আমার রাফি। উপরের দিকের ঘরে ইয়ানা দিয়ানা ভিডিও গেমস খেলছে। মাসুম দুই বাচ্চার মুখ আমার চোখের সামনে ভেসে উঠল। আল্লাহ, তোমার এটা কি বিধান? তুমি কেন আমার নাতি নাতনিদের কুল থেকে তাদের আশ্রয় কেড়ে নিলে? কেন? সাকিব আমাকে জড়িয়ে ধরেই বলল, তারা আসছে বাসায়, তুমি প্লিজ শান্ত হও মা। আমি চোখ মুছলাম নিজের, দৃঢ় উপরের রুমে গেলাম। ইয়ানা দিয়ানার দিকে এক নজরে তাকালাম। ইয়ানা দিয়ানা আমাকে দেখে বলল, কিছু বলবা দাদু? আমি বললাম, রাইস রাখা, খেয়ে আসো তাড়াতাড়ি। একটু পরে খাই? না, এক্ষুনি খেতে হবে। আমি ইয়ানা দিয়ানাকে সাথে করে নিচে নিয়ে গেলাম। একটু পর যখন তাদের মায়ের লাশ তারা দেখতে পাবে চোখের সামনে, তখন তারা কোনো অবস্থায় চলে যাবে তা আমার কল্পনাতে বেশি উঠল। এককালে আমিও এমন মা হারা হয়েছিলাম, তাই মা হারানোর যন্ত্রণা আমি বুঝি। ইয়ানা দিয়ানার খাবার শেষ হতে না হতে অ্যাম্বুলেন্স আসলো বাসায়। শায়লার লাশ এনে রাখা হলো ড্রয়িং রুমে। কিছুক্ষণের মাথায় শায়লার মা বাবাও এলো, আত্মীয় স্বজন সবাই এলো। দিশাকে কল করে জানালাম। আমি ভেবেছিলাম দিশা আর ঈশা আসবে শুধু। খেয়াল করলাম মরা বাড়িতে হাঁটু ধরে ধরে অন্বেষাও এসে ঢুকলো। তখন সন্ধ্যা 7টা। লাশ নিয়ে বেরিয়ে যাবে সবাই। ইয়ানা দিয়ানার কান্না দেখে সবাই ডুকরে কেঁদে উঠছে। অন্বেষা বাড়িতে ঢুকতেই রো ছেড়ে কান্না শুরু করলো। জোর গলায় বলতে লাগলো, বোন রে, এ বাড়িতে একসাথে এসে পা রেখেছিলাম আমরা দুজন। আজ আমাদের দুজন দুই দুনিয়ার হয়ে গেলাম। তুই এভাবে আমাদের ছেড়ে চলে যাবি কল্পনাও করতে পারি নাই। কেউ কেউ পিস পিস করে বলতে লাগলো, এ মেয়ে এখানে কি করে? এখানে কেন এ মেয়ে? হায়া লজ্জা নাই? এমন বেশরম মেয়ে তো আমি দেখিনি বাপু এর আগে। এবার কেউ কানাঘুষা করতে লাগলো, দেখো দেখো, হয়েছে এক নতুন কাণ্ড। এসব দেখে আর আজকাল পাচ্ছি না। মানুষ মানুষকে দেখানোর জন্য আজকাল কী না কী করতে পারে। 7টা 15-র দিকে শায়লার লাশ নিয়ে যাওয়া হলো। আমার যে ঘরে আমি যে 2 পুত্রবধূ নিয়ে এসেছিলাম এককালে, সেই 2 পুত্রবধূর একজনও আমার ঘরে হয়ে আজ নেই। অন্বেষা দেশে থেকেও নেই 5 বছর। আর আজ চিরতরে নাই হয়ে গেল আমার শায়লা। আল্লাহ, তোমার এটা কি মর্জি? শায়লা লাশ নিয়ে যাওয়ার পর ড্রয়িং রুমের সোফায় বসে ইয়ানা দিয়ানা তার নানুর কোলে ডুকরে ডুকরে কাঁদলো। মাসুম 2 বাচ্চার চোখের জল আমি সহ্য করতে পারছি না। আমি খেয়াল করলাম ঈশা গিয়ে দিয়ানার আর ইয়ানার মাথায় চাপ মেরে ধরে বসে আছে। কিছুক্ষণ পর 2টা মেয়েকে নিজের বুকে জড়িয়ে ধরে চুপ করে বসে থাকে ঈশা। ঈশার চোখ দিয়ে টপ টপ পানি পড়ে। গোটা গর্জ এখনও নীরবতা আচ্ছাদিত হয়ে আছে। অন্বেষা আমাকে জড়িয়ে ধরে বসে আছে। ইয়াস তার বাবা চাচার সাথে চলে গেছে জানা যায়। এদিকে আমি খেয়াল করে আসি, এক অদ্ভুত মাতৃছায় ঈশা জড়িয়ে ধরে আছে ইয়ানা দিয়ানাকে। যেন খোদা তাআলা নতুন করে এক মাকে মাসুম 2 বাচ্চার কাছে পাঠিয়েছে। নিজের আঙ্গুল ইয়ানা দিয়ানার চুলের মাঝে ঢুকিয়ে ঢুকিয়ে চুলে আঁচড় কেটে দিচ্ছে এক পরম মমতায়। আজ শায়লা 40 দিনের সিন্নি। আপন নিবাসে বড় করে আয়োজন করা হয়েছে। 2টা গরু সকালে জবাই করে কেটে দেওয়া হয়েছে গরিবদের মাঝে। 2টা মাদ্রাসায় 3000 ইতিম বাচ্চাদের দুপুরের খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে। আপন নিবাস আশ্রমে আয়োজন করা হয়েছে ভোজনের। আত্মীয় স্বজন যারা ছিল সবাই বাসায় এসেছে। বাসার সামনে প্যান্ডেল করে খাবারের আয়োজন করা হয়েছে। আমি নামাজ পড়ে তবজি নিয়ে নিচে নেমে এলাম। এমন সময় দিশা তার 2 মেয়েকে নিয়ে এসে ঢুকলো বাসায়। ঈশাকে দেখতে পেয়ে ইয়ানা দিয়ানা জড়িয়ে ধরল গিয়ে ঈশাকে। ঈশাও চুমু দিয়ে দিল 2টার কপালে। ঈশার ছেলে আয়ান উপরে চলে গেছে ইয়াসের কাছে।
শায়লা মারা যাওয়ার পরে 40 দিনে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। সাকিব তার ভুল নিজ থেকে বুঝতে পেরেছে যে অন্বেষা অন্য কাউকে বিয়ে করতে রাজি নয়। সাকিব অবশ্য স্বীকার না করলেও আমি বুঝতে পেরেছি মা হিসেবে সন্তানের কোনো কিছুই আমার বোঝার বাহিরে নেই। এদিকে ইয়ানা দিয়ানা যেন এক মোহ মায়ায় জড়িয়ে আছে ঈশার। শায়লা মারা যাওয়ার পরদিন বিকেলেই দিয়ানা ঈশাকে খুঁজছে। তারপর সাকিব তাদের দুজনকেই দিশার বাসায় ঈশার কাছে ছেড়ে দিয়ে এসেছে। দুজন দিন তিনেক থেকেছেও। তারপর তাদের যখন ইচ্ছা তারা কল করে তাদের ঈশা আন্টিকে। ঈশাও চলে আসে, অথবা হৃদয়কে দিয়ে বাচ্চাদের তাদের বাসায় নিয়ে যায়। বাচ্চারা ঈশাকে পেয়ে যেন এক শান্তির নীড় খুঁজে পায়। কয়েকদিন হৃদয় একেবারে ভাঙা মাটির ব্যাংকের মতোই হয়ে গেছে। নিজের অস্তিত্ব নিজের সাথে বিলীন হয়ে আছে। তবুও নিজেকে শক্ত দেখাচ্ছে এটা আমি বুঝতে পারি। আমার নারী মন শুধু আমার নাতনি দুটার জন্য আনসান করে ওঠে। মেয়েদের এই বেলায় মা হারানোর যে যন্ত্রণা, তা তাদের ভিতরে ভিতরে কতটা নিঃশেষ করে তুলবে তা একমাত্র আমিই বুঝতে পারছি। মাঝখানে 2 সপ্তাহের জন্য হৃদয় আমেরিকা চলে যায়। ওয়ার্ড মারা যাওয়ায় মানসিক ট্রমার কজ দেখিয়ে ছুটি আরো 3 মাস এক্সটেনশন করে সে দেশে চলে আসে। ইয়ানা দিয়ানারও ছুটি বাড়িয়ে আসে সে। এই 2 সপ্তাহ যখন ইয়ানা দিয়ানা তাদের বাবাকে খুঁজতো, তখন আমি কল লাগিয়ে দিতাম ঈশার কাছে। তারা দুজন ভিডিও কলে কি সুন্দর ঈশার সাথে গল্প করত। সেদিন বিকেলে এক অদ্ভুত ঘটনা ঘটে। আমি তবজি জপছিলাম রুমে বসে। শাশুড়িকে খিচুড়ি খাইয়ে এসেছি মাত্র। ইয়াসের এক্সাম সামনে, তাই সে স্যারের বাসায় গেছে। সাকিবও ইদানিং তার কয়েকটা প্রজেক্ট নিয়ে বিজি হয়ে উঠছে। গার্মেন্টসের আরেকটা অ্যাপার্টমেন্ট শুনেছি ভাড়া নিবে এই সপ্তাহে। কলিং বেল বেজে উঠল। অবেলায় বেল বাজিয়ে আসার মতো কেউ নেই আমার এই আলিশানে। কাজের মেয়েকে ডেকে দরজা খুলতে বললাম। আমি সিঁড়ি বরাবর এসে দেখলাম দরজা ভেদ করে ভিতরে এসে ঢুকছে ঈশা। ঈশা 2 হাতে 2 টিফিন ক্যারিয়ার। আমি নিচে নামলাম। ঈশা আমাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, খালা ইয়ানা দিয়ানা কোথায়? ইয়ানা দিয়ানার কথা বলার আগে উপর থেকে সিঁড়ি বেয়ে হুমড়ি খেয়ে নিচে নেমে এলো ইয়ানা দিয়ানা। এসে দুজন জড়িয়ে ধরলো ঈশাকে। ইয়ানা দিয়ানাকে বলল, দেখেছ, আমি বলেছিলাম না ঈশা আন্টি আসবেন। কসু, আমি বলেছি আগে, আমি বলেছি। না না, আমি বলেছি। ঈশা বলল, আরে বাবা থামো এবার। আমি এসেছি তো, তাই না? এখন ঝগড়া করলে হবে? আমরা এখন খেলবো, কেমন? হ্যাঁ আন্টি, চলো। এই বলে ইয়ানা ঈশার হাত ধরে টান দিল। ঈশা বলল, আরে আরে দাঁড়াও বাবা, এখন দেখো কয়টা বাজে, 4টা না? আমরা এখন একটু নাস্তা করে নেই। এ দেখো আন্টি, আমার ইয়ানার পছন্দের চিকেন ফ্রাই আর দিয়ানার পছন্দের রেড ভেলভেট কেক নিয়ে এসেছি। দিয়ানা বলে উঠল, রেড ভেলভেট কেক আন্টি? ইয়াম্মি। হ্যাঁ মা, তোমার না এটা পছন্দের? ইয়েস, বাট হাউ ইউ নো? হাউ? আরে বাবা, জেনেছি তো, এখন এত জানতে হবে না, চলো খেয়ে নেই। আমি এই প্রথম মা মরার পর দেখলাম ইয়ানা কিছু মন ভরে খাচ্ছে। অজান্তে কেক মুখে নিতে নিতেই ইয়ানা বলল, মা প্রতি উইকে আমাদের কেক মেক করে দিত। অ্যান্ড ইউ নো আন্টি, রেড ভেলভেট কেক ইজ মাই ফেভারিট। আজ কতদিন হলো আমি এই রেড ভেলভেট মিস করছি। ঈশা চমৎকারভাবে মন খারাপের কথাগুলো এড়িয়ে ইয়ানাকে জড়িয়ে ধরে বলল, আন্টি আসি না, আন্টি এনে এখন খাওয়াবো। কিন্তু আমরা তো আবার আমেরিকায় চলে যাব, তখন কি হবে? কে খাওয়াবে আমাদের? মিথ্যে আশা দেওয়ার দরকার নেই আন্টি, আমরা সবই বুঝি। আমাদের কেউ নেই। ইয়ানা দিয়ানা উঠে ভিতরে চলে গেল সিঁড়ি বেয়ে। আমি পিছনে দাঁড়িয়ে রইলাম। আমার দিকে ঈশা তাকাতে দেখলাম তার চোখ জোরে মাতৃত্বের জল নেমে আসে। পিছন থেকে হৃদয়ও সব দেখলো। ঈশা তার টিফিন ক্যারিয়ার সাথে করে নিয়ে উপরে উঠে গেল ইয়ানা দিয়ানার রুমে। আমি অবলীলায় শুধু দেখে গেলাম এসব। সাকিবকে কল দিলাম বাসায় আসার জন্য। সাকিব প্রথম কয়েকবার কল রিসিভ করলো না আমার। আমিও আর দিলাম না, ভাবলাম হয়তো কাজে বিজি আছে। রাত 8:30টার দিকে আবার কল দিলাম, এবারও সে রিসিভ করলো না। এর আগে এমন কোনোদিন হয়নি। যদি সে কাজে বিজি থাকে তাহলে চট করে আমাকে মেসেজ পাঠিয়ে বলে দেয়, মা আমি বিজি আছি, পরে কল দিচ্ছি। আজ এমন হলো না, কল সে রিসিভও করলো না। এদিকে কিছু একটা জরুরি কাজে সাকিব গার্মেন্টস থেকে গেল। সবাই যার যার কাজ শেষে চলে গেলেও সাকিবের সেই বিশেষ কাজ শেষ হতে বের হতে হতে রাত 10টা বেজে যায়। গার্মেন্টসের অন্ধকারে ঘন ঘটা জন্মের মতো ঘটে গেল এক অঘটন। গার্মেন্টসের সবচেয়ে সুন্দরী মেয়ের দর্শন হলো সেই রাতে। সে কাজে এসে জয়েন করেছে আজ 4 মাস হলো। সাকিব গার্মেন্টস থেকে বের হচ্ছে রাত 10টায়। সিসি ক্যামেরায় এসব উঠতে থাকলো। রোজ সকালে পত্রিকা পড়ার অভ্যেস আমার। সকালে ইয়ানা দিয়ানাকে খাবার দিয়ে 9টা নাগাদ আমি পত্রিকা নিয়ে বসলাম। সাকিব এখনো ঘুমে। হৃদয় তার 2 মেয়ের সাথে গল্প করছে বসে। আমি পত্রিকায় চোখ বুলাতে দেখলাম হেড চৌধুরী গার্মেন্টস এর ভিতরে কর্মরত তরুণী দর্শনের শিকার হয়ে মারা গেছে। চৌধুরী গার্মেন্টস বলতে একমাত্র আমাদের গার্মেন্টসই। আর ছবিতে দেওয়া যে গার্মেন্টস সেটাও আমাদের। আমি শিহরিত হয়ে উঠলাম। কাঁপা কাঁপা হাতে পত্রিকার পাতা উল্টালাম। পড়লাম। পত্রিকার লেখা এলো, গতকাল রাত 12টা নাগাদ এক তরুণের কান্নার আওয়াজ পায় সেখানকার দারোয়ান।
তারপর দারোয়ান সে গার্মেন্টসের চতুর্থ ফ্লোরে উঠলে বাহির থেকে সে আওয়াজ আরও স্পষ্ট শুনতে পায়। দারোয়ান সাথে সাথে থানায় কর্তব্যরত পুলিশকে ইনফর্ম করলে পুলিশ এসে এই তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা 1টায় সেই তরুণীকে মৃত ঘোষণা করে। ফরেনসিক ডাক্তারের প্রাথমিক অবজারভেশনে জানা যায় যে অতিরিক্ত রক্তক্ষরণ এবং একই সাথে মানসিক ট্রমার কারণে এই তরুণীর মৃত্যু হয়। পুলিশ জানায় মারা যাওয়ার আগে সেই তরুণী বড় স্যার বলে সম্বোধন করছিল বারবার। আর এই থেকে অনুমান করা যায় যে বড় স্যার মানে চৌধুরী গার্মেন্টসের মালিক মিস্টার সাকিব চৌধুরী এর সাথে প্রত্যক্ষভাবে জড়িত আছেন। পুলিশ সাথে সাথে চৌধুরী গার্মেন্টসের মালিক মিস্টার সাকিবের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে গিয়েও ব্যর্থ হন। বারবার ওনার ফোন বন্ধ পাওয়া যায়। তারপর তরুণীর পক্ষ থেকে পুলিশের এসআই জনাব আলকাসালে তাৎক্ষণিক বাদী হয়ে মামলা দায়ের করেন চৌধুরী গার্মেন্টস ও গার্মেন্টসের স্বত্বাধিকারী মিস্টার সাকিবের উপর। যেহেতু যোগাযোগ করিয়া পুলিশ ব্যর্থ হয়েছে সেহেতু পুলিশ এই মামলা দায়ের করেছে প্রতিষ্ঠান প্রদান এবং প্রতিষ্ঠানের উপর। আপাতত পুরো ঘটনা তদন্ত চলছে। এর কোনো সুরাহা এখন পর্যন্ত পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত তরুণীর মরদেহ ময়নাতদন্ত শেষে আজ দুপুরের মাঝে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। আমি শিউরে উঠলাম এই নিউজ পড়ে। দেখলাম হন্যি হয়ে উপর থেকে নিচে নামছে সাকিব। সাকিব আমাকে বলল, মা সব গড়বড়ে হয়ে গেছে, আমার মাথা কাজ করছে না, কি হয়েছে এসব। সাকিব আমাকে বলার আগে আমি সাকিবের সামনে পত্রিকা তুলে ধরলাম। সাকিব বলল, ও মাই গড, পত্রিকায় চলে এসেছে? হ্যাঁ। এসব কি সাকিব? আমি কিছু বুঝতে পারছি না মা, কিচ্ছু বুঝতে পারছি না। মানে? বাহিরে এমন সময় গেটে পুলিশের গাড়ির সাইরেন শুনতে পেলাম। আমি জানালা দিয়ে দেখলাম কয়েক গাড়ি পুলিশ আর উৎসুক জনতা বাড়ির সামনে জটলা বেঁধে আছে। দেশের প্রথম সারির টিভি চ্যানেলের সাংবাদিকরাও এসে উপস্থিত। আমার মোবাইলে কল এলো অন্বেষার। আমি কল রিসিভ করতে অন্বেষা অপাশ থেকে বলল, এসব কি হচ্ছে মা? টিভিতে লাইভে এসব কি দেখাচ্ছে? আমি অন্বেষার কল কেটে টিভি অন করলাম। বাসার সামনে থেকে সরাসরি লাইভ দেখাচ্ছে। সাংবাদিক লাইভে বলছে যে গাড়ি যেহেতু ভিতরে দেখা যাচ্ছে তাহলে নিশ্চয়ই মিস্টার সাকিব বাড়ির ভিতরেই আছেন। এখন দেখা যাক কি হয়। সাকিবকে দেখতে পেলাম, সে গামছে। আমি সাকিবের সামনে গেলাম, চোখে চোখ রেখে জিজ্ঞেস করলাম, বাবা এসব কি? এসব কি সত্যি? সাকিব আমার চোখ থেকে চোখ সরিয়ে নিল। সাকিব দরজা খুলে বাহিরে বের হতে আমি টিভিতে দেখতে বাহিরে গেলাম। গেটে দাঁড়ানো সাংবাদিকদের ক্যামেরা তাক করানো তাকে দেখাচ্ছে। সাকিব পুলিশ আর সাংবাদিকদের সামনে গিয়ে বলল, আই অ্যাম সরি, বাট আমি এই ঘটনার কিছু জানি না। আমি মানছি যে আমার জানা দরকার ছিল, কিন্তু কিভাবে কি হয়েছে আমি এর পূর্ণ তদন্ত চাই। একজন সাংবাদিক প্রশ্ন করল, তাহলে আপনাকে গতকাল রাত থেকে কলে পাওয়া যায়নি কেন? আই এম এক্সট্রিমলি সরি, বাট আমার ফোন বন্ধ ছিল। রোজ রাতে আমি বাসায় এসে ফোন সুইচ অফ করেই শুয়ে যাই। আরেকজন সাংবাদিক প্রশ্ন করল, তাহলে পুলিশ যে আপনাকে বাদী হয়ে মামলা দিল এর কারণ কি? আমার জানা নেই। সাকিব বলল, আমি রুম থেকে দেখলাম আরেক সাংবাদিক জনগণকে উস্কে দিচ্ছে এই বলে যায় গার্মেন্টসের মালিক বলে এভাবে পার পেয়ে যাবে হয়তো বড়লোক মিস্টাররা। তবে দিনে দিনে আরও কত গার্মেন্টসে কাজ করা তরুণীরা এভাবে দর্শিত হবে। আরও করো। আর কতদিন এসব চলবে আমাদের দেশে? নাকি কোনো বিচার নেই এর? টাকা পয়সার জৌলস আর ক্ষমতার দুয়ারে চাপা পড়ে যাবে এমন অন্যায়? আমরা কি আরেকটা নতুন অধ্যায়ে চাপা পড়ে যাওয়া নতুন খবরের সন্ধানে ব্যস্ত? নাকি এর বিচার হবে? জনগণ এখন দাবি আপনাদের, অধিকার আপনাদের। আপনারা এখন যা করতে চাইবেন তাই হবে। আপনারা আজ যদি চুপ করে থাকেন তাহলে আগামীকাল নতুন ঘটনা ঘটবে আপনাদের সামনে। আর সেই নতুন ঘটনার জন্য আপনার মা, বোন, মেয়ে, স্ত্রী এরা প্রস্তুত নয় তো? সময় এসেছে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। আরেকজন সাংবাদিক সাকিবকে জিজ্ঞেস করল, শুনলাম আপনার স্ত্রীর সাথেও নাকি আপনার সম্পর্ক নাই? ডিভোর্সও যদিও হয়নি, তারপরও শুনেছি সম্পর্ক নেই। এজন্যই কি আপনি লোনলি ফিল করেন মিস্টার সাকিব? জাস্ট স্টপ, স্টপ নাও প্লিজ, সাকিব চিৎকার করে বলল। আমি দেখলাম পুলিশ সামনে এসে সাকিবকে বলল তাকে গ্রেপ্তার করবে তারা এক্ষুনি। হৃদয় নিচে নেমে এলো, বাহিরে গেল সে। হৃদয় কিছু করার আগে পুলিশ অ্যারেস্ট করলো, আমার সাকিবকে তুলে নিয়ে গেল। অন্বেষা আমাকে কল দিল, জিজ্ঞেস করলো এসব কি সত্যি না মিথ্যে। আমি ঠায় দাঁড়িয়ে নিশ্চুপ হয়ে বসে রইলাম। আমার স্তব্ধতা ভেঙে কোনো আওয়াজ এলো না আর। আমি কি করব কোনো উপায় খুঁজে পেলাম না। অন্বেষা বলল সে বাসায় আসছে। আমি চিন্তা না করতে। এদিকে ইয়াস দাদুভাই এসব দেখে এসে নিচের রাগান্বিত গলায় আমাকে বলল, তোমরা কেউ আমার জন্য ভেবে কাজ করো না, কেউ না। আমি কিভাবে নিজেকে এখন মানুষের সামনে রিপ্রেজেন্ট করব বলো? ইয়ানা দিয়ানা পিছন পিছনে নেমে এলো, আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে দাদুভাই চাচ্চুর। আমি একবারও জবাব পেলাম না খুঁজে। কাজের মেয়ে ঘর মুছতে মুছতে বিড়বিড় করে বলে উঠল, এসব বড়লোকদের কাজই এমন, ঘরে বউ না এনে বাহিরে আকাশ করে বেড়ায়, টাকা দিয়ে সব মিটমাট করে নিবি ঠিকই। আমিও শোনা না শোনার বাহানা করে বসে রইলাম দাঁতে দাঁত চেপে। হৃদয়কে জড়িয়ে ধরে বললাম, বাবা
আমার সংসারে কার নজর লেগেছে রে বাবা, কার? হে আল্লাহ, তুমি আমার সংসারটা রক্ষা করো, রহম করো আমাদের। সাকিবকে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মাথায় অন্বেষা আমার বাসায় আসলো। আমার অবস্থা বেগতিক দেখে অন্বেষা আমার হাতে শক্ত করে ধরে বলল, আপনি চিন্তা করবেন না মা, আমি আছি তো। অন্বেষা আমার সামনে কাকে যেন কল করে অ্যাপয়েন্টমেন্ট নিল। সাথে সাথে বাসা থেকে বের হয়ে গেল সে। আমি তাকে গাড়ি নিয়ে যেতে বলল, সে জানালো, মা এই অধিকার আমি 5 বছর আগেই হারিয়ে ফেলেছি। অন্বেষা রিক্সা এনে চলে গেল শহরের নামকরা অ্যাডভোকেট শশীচন্দ্র দেবের কাছে। শশীচন্দ্র দেব সব কিছু খুলে বলার আগে শশীচন্দ্র দেব বলল, আমি সব কিছুই জানি। আসলে সাকিব চৌধুরী এ শহরের নামকরা এক শিল্পপতি। ওনার বাড়ি গাড়ি কোনো কিছুরই কমতি নেই। এটা অন্য কারো সহজ হতে পারে, এটা নিশ্চয়তা চাচ্ছি আপনার কাছে। কি নিশ্চয়তা? তাহলে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। আপনি আমাকে বলুন, না বললে তো আমি ক্লিয়ার হতে পারছি না শশীচন্দ্র দেব সাহেব। তাহলে আর কি বলবো? আমি কেস হ্যান্ডেল করব ঠিকই, কত বড় লোকের কেস ফাইল আমি শেষ করে দিলাম। তবে হয় কি জানেন, শেষ পর্যন্ত দেখা যায় যে এই যে কেসের হয়ে আমি ছুটিয়ে আনলাম, আমার ক্লায়েন্টকে সেই আসল আসামি। কথাটা বলে তামাটে দাঁত বের করে হাসলেন অ্যাডভোকেট সাহেব। তারপর আবার কানে হাত কুচলাতে কুচলাতে অন্য হাত দিয়ে চশমা পরে আমার দিকে সে আরেকটা হাসি দিলেন। তারপর বললেন, কিছু মনে করেননি তো আবার? আমি আমার নীরবতার ধৈর্যের ভাত ভাঙাতে চাইলাম না। আমি সরাসরি বলে দিলাম, আসলে সত্য নাকি মিথ্যে আমি জানি না। আপনি যে করে হোক ওনাকে ছুটিয়ে আনুন। ও হ্যাঁ, এত চিন্তা করছেন কেন? আমার কাছে এসেছেন আর না ছুটিয়ে যাবেন? তা আপনাদের তো শুনলাম বনিবনা নেই আজ অনেক বছর ধরেই। তাহলে আজ নতুন করে? আমি আবার কিছুটা জোর গলায় বললাম, শশীচন্দ্র দেব সাহেব, আপনি পার্সোনাল অ্যাটাক করবেন না আশা করি। আমি আসছি শুধুমাত্র মিস্টার সাকিবের একটা ব্যবস্থা করতে। আশা করি আমাকে আপনারা 10টা ক্লায়েন্টের মতোই ডিল করবেন। কিছুক্ষণ নীরবতা ভেঙে শশীচন্দ্রদেব কাশি দিলেন একটা। তারপর বললেন, তা যা বলা সরাসরি বলে দেই। জি শিওর। 10 লাখ অগ্রিম, 5 লাখ বাকি। যদি হয় তাহলে কাগজ হাতে নিব। কেস ঝামেলার হলে আরও বাড়তে পারে, তবে তার সম্ভাবনা ক্ষীণ। আমি আগ থেকে ইঙ্গিত দিয়ে রাখলাম আর কি। আর হ্যাঁ, ডিলিংয়ের কোনো ডকুমেন্টস আপনি পাবেন না, শুধু বিশ্বাসের জোরে দিয়ে যাবেন, এটুকুই। এখন যদি আপনি রাজি থাকেন তাহলে হ্যাঁ, আর না থাকলে আই এম সরি। সিদ্ধান্ত আপনার। আর কার স্বামী কতটুকু নারায়ণ আর কতটুকু কেষ্ট ঠাকুরটা আমি দেখে নিব। এই মামলা তো কোনো কিছু মিসে মনে হচ্ছে না, যা স্টাডি করলাম। সত্য মামলাকে মিথ্যে বলেই আমাকে প্রমাণ করতে হবে। উপরে গিয়ে এর জবাব আমাকেই দিতে হবে, বুঝতেই তো পারছেন। আপনি সময় নেন, জেনে বুঝে আমাকে জানাতে আসাতে সময় অগ্রিম 10 লাখ টাকা সাথে করে নিয়ে আসবেন। আমি সব কিছু চুপ করে শুনলাম। মনের ভিতরে বইতে থাকা জোয়ার আমাকে ভিতরে ভিতরে তোড়পাড় করে দিচ্ছে। আমার সাকিব, আমার সে সাকিব যে কখনো কোনো মেয়ের দিকে অন্যায় নজরে তাকাতো না, সে সাকিব অন্য মেয়েকে রেপ করবে, এমন চিন্তাও আমি মেনে নিতে পারবো না। আমার এমন ভাবনাতেও আসবে না। আমি এক দ্বিধাদ্বন্দ্বের দোলায় দুলতে থাকলাম। শঙ্কার নিশ্চয়তা কোনোটাই ভর আমাকে আশ্বস্ত করতে পারল না। অ্যাডভোকেট শশীচন্দ্র দেব আমাকে আবারও জিজ্ঞেস করলেন, তা আপনি এখানে কেন আসলেন? সম্পর্ক তো আপনাদের নেই বললেই চলে। এই সুযোগের সম্পত্তি। জাস্ট স্টপ প্লিজ, আপনি এভাবে কথা বলতে পারেন না আমার সাথে। আমি ভুল তো বলিনি মেম সাহেব, চিন্তা করে দেখুন। আমার আর অ্যাডভোকেট শশীচন্দ্র দেবের কথা জবাব দেওয়ার মুড রইল না। আমি উঠে চলে আসলাম। রিকশায় বসে ভাবতে থাকলাম কী করে 10 লাখ টাকা জোগাড় করব। আমার ধ্যান জ্ঞান শুধু একটাই এখন, সাকিবকে সারিয়ে আনতে হবে। তাকে সামনে রেখে আমাকে জিজ্ঞেস করতে হবে এসব সত্য নাকি মিথ্যে। আমি এই দোটানায় নিজেকে নিয়ে আর টিকে থাকতে পারছি না। আমার অজানা শঙ্কায় বাসাটা আরও কঠিন থেকে কঠিন হয়ে উঠছে। আমার মোবাইল অন করে কল এলো ঈশা আপুর। আমি কল রিসিভ করলাম। ঈশা আপু বলল, যাওয়ার সময় যেন আয়ানকে স্কুল থেকে নিয়ে যাই। শিয়ানা দিয়ানাকে দেখতে গিয়েছে সাকিবদের বাসায় ঘণ্টাখানেক আগে, আর শাশুড়ি মা নাকি সেন্সলেস হয়ে গিয়েছেন কিছুক্ষণ আগে। স্যালাইন ফুস করা হচ্ছে এখন। উনি বারবার শুধু সাকিবের নাম নিচ্ছেন আর কান্নায় ভেঙে পড়ছেন। আমার মাথায় উপরের আকাশ আর পায়ের নিচের মাটি যেন সরে যেতে লাগলো। 10 লাখ টাকা শাশুড়িকে বললে 1 সেকেন্ডও লাগবে না অ্যাডভোকেট সাহেবের হাতে তুলে দিতে, কিন্তু আমি তা করব না। আমার হাত পাতা চলবে না তাদের কাছে। আমি এক কানা করিও তাদের নেব না জীবনে। আমার সেই শক্তি নেই, মনের শক্তি এসব। যে করে হোক আমাকে 10 লাখ টাকা জোগাড় করতে হবে। যে করেই হোক আমাকে সত্যি মিথ্যে জানতেই হবে। সাকিব কি সত্যি রেপ করেছিল? আর এই সত্যিটা আমি সরাসরি তার মুখ থেকেই জানতে চাই। আমার এত বছরের বিশ্বাস এক মুহূর্তে ভেঙে যাবে, এ আমি হতে দিব না। আমি বেঁচে থাকতে এমন হবেও না। আর যদি এমন হয় তাহলে পৃথিবীতে আর বিশ্বাস নামের কোনো বস্তুও রইব না। সব বিশ্বাস ফিকে হয়ে যাবে, সব ভরসায় কালিমে লিপটে যাবে, সব কিছুতেই।
আয়ানকে নিয়ে বাসায় আসতে আসতে দুপুর 2:30 বেজে যায়। আয়ান জিজ্ঞেস করলো মা কোথায়। আমি বললাম ইয়ানা দিয়ানাকে দেখতে গিয়েছে। আয়ান তখন বলল, ও, এখন আর আমার কথা মায়ের মনেই থাকে না, স্কুল থেকে আনতেও না। তুমি যাবা এখন থেকে আমাকে নিয়ে আসতে খালামণি। ওর গলায় অভিমানের সুর। আমি বুক আর মাথায় এনে হাত বুলিয়ে দিয়ে বললাম, বাবা আয়ান শুনো, খালামণি বলি, তোমার মতোই তো তোমার ইয়ানা দিয়ানা আপু, তাই না? আয়ান মাথা নাড়ল। আমি তারপর বললাম, দেখো বাবা, তাদের মা না আকাশের চাঁদ হয়ে গেছে। তুমি দেখো একবার চিন্তা করে, এই যে তোমার আম্মু নেই তোমার কাছে, তোমার কষ্ট হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো, সাথে রাগও হচ্ছে। আজ আম্মু আসলে আচ্ছা মতো বকি দিব তাকে। সে তুমি করো। আমার বাপদন শোনো, ইয়ানা দিয়ানার আম্মু ওই দৌড় আকাশের চাঁদ হয়ে গেছে। যেখানে আমার আব্বু চলে গেছে সেখানে। আমি থমকে গেলাম কিছুক্ষণের জন্য। চোখের সামনে ঈশাপুর মুখ থেকে শোনা সেই পাষণ্ড আদিয়ানের মুখ ভেসে উঠল, যে আদিয়ানের জন্য আজ আমার মায়ের, আমার বোনের এই অবস্থা। আমাকে আবারও আয়ান জিজ্ঞেস করলো, ওই আকাশের ছাদের মতো যেখানে আমার আব্বু চলে গিয়েছে? হ্যাঁ বাবা, এভাবেই। ও, সো স্যাড। আমি আমার আব্বুকে অনেক মিস করি খালামণি, জানো। আমি এই কথার জবাব না দিয়েই থাকতাম, তারপরেও বললাম, হ্যাঁ বাবা, এভাবে ইয়ানা দিয়ানাও তাদের আম্মুকে মিস করে। তোমার আম্মু গেলে তারা আনন্দ পায়, বুঝেছ? হ্যাঁ খালামণি, বুঝেছি। মা এসে তখন ডাক দিয়ে নিয়ে গেল আয়ানকে। আমি বসে চিন্তা করতে লাগলাম কিভাবে সাকিবকে সারানোর জন্য অ্যাডভোকেটের ডিমান্ড অনুযায়ী টাকা ম্যানেজ করা যায়। হুট করে মাথায় এলো ঈশাপুর ব্যাংকে রাখা 40 লাখ টাকার কথা। এর আগে মায়ের অপারেশন, বাসা ভাড়া, আপুর টিউমার অপারেশন, এসব মিলে 7 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। আপু এখন টাকাগুলো রেখে দিয়েছে আয়ানের নিরাপদ ভবিষ্যতের জন্য। আপুর অনেক স্বপ্ন, তার একমাত্র ছেলেকে সে ডাক্তার বানাবে। আমি চিন্তা করলাম শেষমেশ আপুই আমার শেষ ভরসা। আয়ান বড় হতে হতে আমি এই টাকা ঠিক আগের মতোই করে দিব। আমার উপর নিশ্চয়ই আপু ভরসা করবে, না করবে না সে। আমি মাকে বললাম পুরো বিষয়টা খুলে। মা বলল, সাকিবকে নির্দোষ প্রমাণ করে তোর কী লাভ? আমি জানি না এর কোনো মানে হয় না অন্বেষা। তোর ছেলে বড় হয়েছে, তোর সংসার, তোর হাল সব এখনও আগের মতোই হয়ে যাবে। 2 দিন আগে ইমতিয়াজের সাথে বিয়ের আলাপ ঠিক করেছিলাম, তাও তখন না করলি। এভাবে চলতে থাকবে জীবন। একদিকে তোর জেদ, অন্যদিকে ঈশার জেদ। এ জেদ আর যেদিকে জীবন যাবে, কেটে যাবে একা একাই। অন্বেষা বলল, আমি কিচ্ছু জানি না মা, এখন এটাই জানি যে আপু থেকে তুমি আমাকে এখন 10 লাখ টাকা আর কেস শেষ হওয়ার পর 5 লাখ টাকা এনে দাও। আপুকে আমিই বলবো নাকি? এ টাকাগুলোই আমাদের শেষ সম্বল। মেয়েটা তার একমাত্র ছেলের জন্য রাখতে চাচ্ছে। তোর ছেলে তো আলিশানি আছে, আয়েশাও আছে, তারা ঠিক দেখে রাখবে। আর আয়ান, তার কি হবে? অন্বেষা বলল, আমি আছি, আর কেউ লাগবে না আমি থাকতে। এই 15 লাখ টাকা আয়েশার কাছ থেকে আমি এনে দেই। আমি কথা বলি। অন্বেষা আবারও বলল, না মা, আমি কোনো টাকা আনবো না। আমি টাকা আনার হলে আগেই আনতাম, এখন কেন আনবো? আগে আনিনি নিজের জন্য, এখনও না। এখন আনলে কি নিজের জন্য আনা হবে? হ্যাঁ, এখন আনলেও নিজের জন্যই। অন্বেষার মুখ আটকে গেল। অন্বেষার মা অন্বেষাকে বললেন, মারে, এখনও সাকিবকে তুই তোর নিজেরই ভাবিস। অন্বেষা চলে এলো তার রুমে। কিছুক্ষণ পর ঈশা বাসায় এলো। অন্বেষা সব খুলে বলল ঈশাকে। অ্যাডভোকেট শশী চন্দ্র দেব দাবি করছেন 15 লাখ টাকার। এই টাকা যে করে হোক তাকে দিতে হবে। অন্বেষার কথায় আর না করলো না ঈশা। সে বলল, আমার টাকা তোর টাকা আলাদা নাকি? দরকার যখন এসেছে তখন নিয়ে নেই। ঈশা অন্বেষার মা দিশা এবারও নিষেধ করলো। অন্বেষা সেই নিষেধ শুনল না। পরদিন সকাল 11টায় টাকা তুলে 10 লাখ টাকা এক বান্ডেলে নিয়ে সোজা চলে গেল অন্বেষা অ্যাডভোকেট শশীচন্দ্রদেবের বাসায়। শশীচন্দ্রদেব অন্বেষাকে দেখে বললেন, এসেছেন শেষে? তা একদিন লেট, এখন ছাড়াতেও একদিন লেট হবে। আচ্ছা, কত এনেছেন? 10 লাখ। বাবা, পুরো আছে তো? গুনে দেখে নিন। না, সে আমার লাগবে না। আপনাকে দেখে 1-2 নোট কম দেওয়ার মানুষ মনে হয় না, তার উপর শহরের শিল্পপতির একমাত্র স্ত্রী বলে কথা। আমি বললাম, এখন আমাকে আর কি করতে হবে? কিছুই না, আরেকটা কাজ আছে আপনার সাথে। সন্ধ্যায় আসুন বাসায়, ঠিক আছে? সরল মনেই অন্বেষা বলল, আচ্ছা ঠিক আছে। মাথার উপর প্রচণ্ড রোদে হেঁটে চলছে সে রাস্তার কোনো এক ধারে। যাওয়ার পথে চৌধুরী গার্মেন্টসের নিচে দেখলো জটলা বাঁধানো। রাস্তায় শ্রমিকরা বসে আন্দোলন শুরু করেছে। পুলিশ সামাল দিতেই হিমশিম খাচ্ছে। শিউরে উঠল অন্বেষার শরীর। যাওয়ার পথে আবারও রিংটোন বেজে উঠল অন্বেষার মোবাইলে। অ্যাডভোকেট শশীচন্দ্র দেবের নাম্বার। অন্বেষা ভাবলো হয়তো কোনো দরকারে এজন্য কল দিয়েছেন অ্যাডভোকেট। কল উঠালো সে। ওপাশ থেকে অ্যাডভোকেট শশীচন্দ্র দেব বললেন, আসছেন তো সন্ধ্যায়? আমি অপেক্ষায় থাকব। জি, আমি আসছি। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে সংসার। এটা গল্পের
ষষ্ঠ অংশ পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।